মেহেদি সব ঠিক ট্যাঙ্গি এখানে দেয় তাহলে একবার মাথা নাও ভালো করে এটা একটু করে তুলে স্পিক করে দিলে একবারে মুখ বরাবর দাঁড়া 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 একটা যাক বস নেই ক্লাস করো ইনশাল্লাহ আমরা আজকে শুরু করব সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ইনশাল্লাহ আমরা আজকে শুরু করব সাউন্ড কোয়ালিটি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজকে চলে আসলাম আমাদের এপিসোড নাম্বার 2 অর্থাৎ ম্যাট্রিক্স এন্ড ডিটারমিন্যান্টস এর আজকে আমরা আলোচনা করব 2 নম্বর পর্বে আর এই পর্বের মোস্ট ইম্পর্টেন্ট একটা আলোচনা হবে গত পর্বের থেকে কারণ গত পর্ব ছিল প্রাথমিক পর্যায় কারণ একটা চ্যাপ্টার শুরুতেই আমরা চ্যাপ্টারে যে গল্পগুলো করি এই গল্পগুলোর সুন্দর প্রয়োগগুলো এখন আমরা এখান থেকে শিখব সো লেটস গো আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি যে ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ কত তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্স দু প্রকার একটা হলো আয়তাকার ম্যাট্রিক্স রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা হলো বর্গাকার ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্সের বিভিন্ন ক্লাসিফিকেশন থাকবে অভেদক ম্যাট্রিক্স বিপ্রতিসম ম্যাট্রিক্স পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স তাই না তাহলে এই যতগুলো ম্যাট্রিক্স আছে সবগুলো ম্যাট্রিক্স চলে আসবে এই দুইটার মধ্যে হয় কেউ হবে আয়তের বাচ্চা অথবা কেউ হবে বর্গের বাচ্চা যেরকম মানুষ কিন্তু অনেক রকম হতে পারে তাই না যেরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কিন্তু আপনি যে মানুষকে নিয়ে আসবেন না কেন দেখা গেল এটা কে মানুষ হিন্দু তাহলে দেখো চেক করে কি ও এটা তো ছেলে আবার এটা কে এটা এটা মুসলমান কে ও এটা তো ছেলে তাহলে আবার কে এটা একটা লোক নিয়ে আসা হলো কারণ দেখা গেল এটা কে এটা দেখা গেল যে খ্রিস্টান কিন্তু দেখা গেল হয় ছেলে অথবা মেয়ে তাহলে মানুষ দুই ধরনের হবে হয় ছেলে অথবা মেয়ে আরেকটা অবশ্য আছে সেটা হলো যে কমন জেন্ডার এক্সেপশনাল নট ফর এক্সাম্পল সো আমরা জানি মানুষ দু প্রকার ছেলে এবং মেয়ে কেউ যদি বলে একটা লম্বু মানুষ চেক করে দেখেন হয় সে ছেলে হবে নাহলে মেয়ে হবে তাহলে যেই ম্যাট্রিক্সই থাক না কেন ম্যাট্রিক্স যেইটাই আপনি দেন হয় আয়ত ম্যাট্রিক্স হবে অথবা বর্গ ম্যাট্রিক্স হবে তাহলে ম্যাট্রিক্স এখানে শিখলাম আমরা দুই প্রকার একটা আয়তাকার ম্যাট্রিক্স আর একটা বর্গাকার ম্যাট্রিক্স তাহলে এখন চলেন আমরা আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলা হয় এটা অবশ্য গত পর্বে একটু আলোচনা করেছি যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান হয় তাহলে এই অসমানটা এখন কি একটু দেখেন এখানে সারি কয়টা আছে এখানে সারি আছে হচ্ছে দেখেন এখানে সারি আছে একটা আর দুইটা সারি কয়টা দুইটা আর এখানে কলাম কয়টা আছে কলাম আছে একটা দুটা তিনটা তাহলে এখানে কি দাঁড়ালো তাহলে এখানে সারির সংখ্যা হলো আমাদের সারি আর হচ্ছে কলাম তাহলে সারি কত সারি হচ্ছে দুইটি আর কলাম সংখ্যা হচ্ছে তিনটি তাহলে সারি এবং কলাম যদি অসমান হয়
তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2টা, কলাম হলো 3টা, এরা অসমান, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আয়ত ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। তাহলে আয়ত ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার। এবার আমরা চলে যাব স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান, গতদিন আমি বলছি যে আমরা যদি এটাকে যোগ করে দেই তাহলে কিন্তু দেখতে কিন্তু একেবারে বর্গের মতো লাগবে, তাই না, যদি যোগ করা হয়। তাহলে এই জন্য বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে বর্গাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হবে। তাহলে এখানে সারির সংখ্যা কতটি? এখানে সারির সংখ্যা হলো 1 2 3, আর কলাম সংখ্যা এখানে আছে 1 2 3। তাহলে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা এখানে সমান। তাহলে এখানে সারি হলো 3টি, সারি 3টি, আর কলাম সংখ্যা এখানে হলো 3টি। তাহলে সারি এবং কলাম পরস্পরে কি বলো? সমান। তাহলে সারির সংখ্যা সমান কলাম সংখ্যা। তাহলে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখলাম যে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনে সেখানে বর্গ ম্যাট্রিক্স এবং আয়ত ম্যাট্রিক্স, অর্থাৎ বর্গাকার এবং আয়তাকার। এবার আমরা শিখব যে ম্যাট্রিক্সের আরো কতিপয় সংজ্ঞা। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, আপনি যে ম্যাট্রিক্স নিয়ে আসেন না কেন, যে ম্যাট্রিক্সে আপনি দেবেন, হয় সেটা আয়তাকার হবে অথবা বর্গাকার হবে, তাই না? আমরা কিন্তু বলি যে আমরা কিন্তু অনেক সময় দেখেন খেল করে যে বিভিন্ন খেলা হয়, অনূর্ধ্ব 19 দলের খেলা, অনূর্ধ্ব 18 দলের খেলা, তাই না, অনূর্ধ্ব 20 দলের খেলা, অনূর্ধ্ব 23 দলের খেলা। তার মানে এই এদের একটা বয়স দেওয়া আছে, কিন্তু সবাই কিন্তু হয় ছেলে অথবা মেয়ে হবেই, অথবা সবাই কিন্তু খেলোয়াড়। 19 দলই বলেন আর 20 দলই বলেন আর 13 দলই বলেন অনূর্ধ্ব, কিন্তু সবাই কিন্তু খেলোয়াড়। যেই ম্যাট্রিক্সে আপনার দেন না কেন, হয় আয়ত হবে না হলে বর্গ হবে। তাহলে এই আয়ত এবং বর্গের মধ্যে আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা নিয়ে আসতেছি। বাচ্চা হচ্ছে বিভিন্ন রকম, দেখেন কিরকম বাচ্চা। এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সারি ম্যাট্রিক্স। তাহলে এখানে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স কাকে বলা হয়? তাহলে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে, একটা সারি থাকা লাগবে, তাকে সারি ম্যাট্রিক্স বলা হবে। যেরকম দেখেন এই ম্যাট্রিক্সটা হলো সারি কয়টা? এই ম্যাট্রিক্সের সারি আছে এখানে দেওয়া হলো একটি, সারি একটি। কলাম যা থেকে থাক, সারি কয়টা? একটা। তাহলে এটা একটা সারি ম্যাট্রিক্স। তাহলে এটা কি দাঁড়ালো? তাহলে এখানে আমরা শিখতে পারলাম যে সারি থাকবে একটা, আর কলাম এখানে কয়টা আছে? এখানে কলাম আছে 3টা, 1টা 2টা 3টা, তাহলে কলাম 3টা। তাহলে এই যেহেতু সারি একটা, তাহলে এই ম্যাট্রিক্সকে বলে সারি ম্যাট্রিক্স। এইবার কলাম ম্যাট্রিক্স কাকে বলে? ঠিক ওর অপোজিটটা, অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এখন দেখেন এইখানে কিন্তু কলাম একটা, তাহলে এখানে সারি কয়টা? এখানে সারি আছে 1টা 2টা 3টা। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে সারি হলো 3টা, কলাম হলো একটা, এই যে কলাম একটা, তাই এটা কলাম ম্যাট্রিক্স। কিন্তু কেউ যদি ঠাস করে প্রশ্ন করে যে আচ্ছা এই ম্যাট্রিক্সটা কি আপনি একটু বলেন তো, সারি ম্যাট্রিক্স না কলাম ম্যাট্রিক্স? তাই তো, একটা সারি থাকলে সারি ম্যাট্রিক্স হয়, একটি কলাম থাকলে কলাম ম্যাট্রিক্স হয়, কিন্তু এখানে সারিও একটা কলাম একটা, তাহলে কার মধ্যে দেবো? হয় এর মধ্যে আছে, যা একটু ছেড়ে দেবো কি? ও না 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 না, ওই যে এইবার একটা লোক আসছে, আপনি এই লোকটাকে টেস্ট করে দেখলেন, সে ছেলেও নয় মেয়েও নয়। তাহলে যদি সে ছেলেও না হয় মেয়েও না হয় তাহলে সে কি? তাহলে সে মানুষ। তাহলে এটা সে ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সে যেহেতু সারি এবং কলাম সমান, তাই আমরা এটাকে বর্গ ম্যাট্রিক্স বলবো। এটাকে আয়তাকার ম্যাট্রিক্সও বলবো না, এটাকে কলাম ম্যাট্রিক্সও বলবো না, এটাকে সারি ম্যাট্রিক্সও বলবো না। তাহলে যেহেতু কলাম এবং সারি দুটাই একটি একটি করে, তাহলে দুটো একটাও নয়, তখন আমরা চলে যাব এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম, এবার আমরা চলে যাব বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞা। তো আমরা শিখলাম বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞা কিছুক্ষণ আগে আমরা দিচ্ছি, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হবে, তাই না? এখন ম্যাট্রিক্সের কর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের কর্ণ কি? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কর্মকাণ্ড। হ্যাঁ, দেখা যাক, চলেন ম্যাট্রিক্সের কর্মকাণ্ড কি ঘটে এখানে কর্ণ নিয়ে। সাপোজ এটা একটা আয়ত,
এটা একটা আয়ত, আর এটা একটা বর্গ, এটা একটি বর্গ, তাই না? তাহলে এখন আমরা করলাম কি, আয়তর কর্ণ কয়টি থাকে? আয়তর কর্ণ থাকে দুইটি। তাহলে আয়তের কর্ণ থাকে কয়টি? দুইটি। এটা একটা আয়তের কর্ণ, আবার এটা একটা আয়তের কর্ণ, তাই না? বর্গের কর্ণ কয়টি থাকে? বর্গের কর্ণ দুইটি থাকে, তাই না? এটা একটা বর্গের কর্ণ, এটা একটা বর্গের কর্ণ। তাহলে আয়তের কর্ণ কয়টা থাকে? আয়তের কর্ণ থাকে হলো দুইটি, বর্গের কর্ণ থাকে কয়টি? দুইটি। তাহলে আমরা দেখলাম আয়তের কর্ণ এবং বর্গের কর্ণ। এবার দেখেন, তাহলে এখানে যদি আমি এন্ট্রি গুলো লিখি, এখন এই আয়ত ম্যাট্রিক্স যদি এন্ট্রি লিখি 2 3 4 5 6 7, চলেন তো এবার বর্গ ম্যাট্রিক্সের আমরা এন্ট্রি গুলো লিখি। 1 2 5 6 7 8 5 4 1 লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। তাহলে এখন কি দাঁড়ালো একটু দেখেন তো, বলেন তো। এই কর্ণের ওপরে মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, মোস্ট ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট, বেসিকের ক্ষেত্রে এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই বইতে ইনফরমেশন গুলো নাই এতটা ক্লিয়ারলি, একটু দেখেন। তাহলে সেটা হলো যে এই কর্ণের আপনারা খেয়াল করেন, এই কর্ণের উপরে প্রথম কলামের ভুক্তি আছে, দুটোই আছে। এই সরি, প্রথম কলামের ভুক্তি একটা আছে, এই কর্ণের উপরে প্রথম কলামের ভুক্তি একটা আছে, তৃতীয় কলামের ভুক্তি একটা আছে, দ্বিতীয় কলামেতে একটা ভুক্তি নাই। ও, দ্বিতীয় কলামেতে একটা ভুক্তি নাই, দেখি এখানে দেখি একটু। এইটা একটা কর্ণ, প্রথম কলামের ভুক্তি একটা আছে, দ্বিতীয় কলামের ভুক্তি একটা আছে, তৃতীয় কলামের ভুক্তি একটা আছে। তার মানে প্রত্যেক কলামের ভুক্তি এই কর্ণের উপরে আছে, কিন্তু এখানে এই কলামের ভুক্তি নাই। এবার সারি দেখেন, এই কর্ণের উপরে প্রথম সারির ভুক্তি আছে, দ্বিতীয় সারির ভুক্তি আছে, কিন্তু কলামের ক্ষেত্রে দ্বিতীয় কলামের কোনো ভুক্তি নাই। এখানে দেখেন, এই কলামের ক্ষেত্রে প্রথম সারির ভুক্তি আছে, দ্বিতীয় সারির ভুক্তি আছে, তৃতীয় সারির ভুক্তি আছে, প্রথম কলামের ভুক্তি আছে, দ্বিতীয় কলামের ভুক্তি আছে, তৃতীয় কলামের ভুক্তি আছে। তাহলে একটি কর্ণের ওপরে প্রত্যেকটি সারি এবং কলামের ভুক্তি যদি থাকে, তাহলে তাকে ম্যাট্রিক্সের কর্ণ বলা হবে, তাছাড়া ম্যাট্রিক্সের কর্ণ বলা যাবে না, কারণ এর কোন সংযোগই না এই কর্ণের সাথে। তাতে হতে পারে না, কর্ণ মানে তো কান টানলে মাথা আসে, কান টানলে মাথা আসে। তার মানে কি, সকল এন্ট্রি তার মধ্যে সকল পার্টস কান টানলে যে মাথা চলে যাবে, সকল পার্টস ওদিকে চলে যাবে, তাই না? তাহলে সকল পার্টস ওদিকে চলে যাবে। আমরা চলেন আমি একটু দু একটা গ্রুপে শেয়ার করে দেই, অনেকে শেয়ার চাচ্ছে, দেখা যাক আমরা কোন গ্রুপে শেয়ার করে দেব। আচ্ছা, এটা নাই। আবার কমেন্টস লিখতে পারেন আমাকে, যে কোনো কমেন্টস আপনারা লিখবেন, আশা করছি উত্তর দেব, তাই না? তাহলে আমরা আপনারা লেখেন, বিভিন্ন কমেন্টস লেখেন, আমি দেখতেছি। ওকে, মোটামুটি মোটামুটি শেয়ার করা হইলো। ওকে,
এখন আপনারা যে কোনো কমেন্টস করতে পারেন, কিন্তু এখানে আমি এই গ্রুপে একটা শেয়ার করে দিলাম, এটা নাই করে দিই। আচ্ছা, ওকে, আই উইল ট্রাই উইথ মাই বেস্ট। আপনারা লিখতে থাকেন, দেখা যাক। এটা এখান থেকে নাই করে দেব। চলেন তাহলে আমরা এবার শুরু করে দিই। আমরা তাহলে দেখলাম এখানে আমাদের এখানে ওই যেটা বলছিলাম সেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম। সেটা হলো যে তাহলে এই কর্ণের উপরে আপনারা দেখেন, যেহেতু দ্বিতীয় কলামের কোনো ভুক্তি অন্তর্ভুক্তই নাই, মানে কলামের উপরে অংশগ্রহণই করেনি, তাহলে এই ম্যাট্রিক্সের কলাম এটাকে বলা যাবে না। এটার ক্ষেত্রেও তাই, এই কলামের কোনো ভুক্তি এই কর্ণের উপর নাই, তাহলে এটাকে কর্ণ বলা যাবে না। কিন্তু দেখেন এইটাকে, দেখেন সকল সারির কমপক্ষে একটা ভুক্তি, সকল কলামের কমপক্ষে একটা ভুক্তি আছে, ঠিক এখানে তাই সকল সারির কমপক্ষে একটা ভুক্তি এবং সকল কলামের কমপক্ষে একটা ভুক্তি এখানে আছে। তাহলে এটার ক্ষেত্রে এটাও কর্ণ হবে, এটাও কর্ণ হবে। তাহলে বোঝা গেল যে কর্ণ, ম্যাট্রিক্সের কর্ণের ক্ষেত্রে আয়ত ম্যাট্রিক্সের কোনো কর্ণ থাকবে না। ক্লিয়ার মেসেজ, আয়ত ম্যাট্রিক্সের কোনো কর্ণ থাকবে না। তাহলে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ কয়টা? বর্গ ম্যাট্রিক্সের কর্ণ দুইটা। আপনারা দেখবেন যে কোনো প্রতিষ্ঠানে যখনই প্রথমেই ঢোকা হয়, তাহলে প্রথমেই কিন্তু সাধারণত আগে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে হয়। তাহলে প্রিন্সিপাল স্যার হচ্ছে প্রধান, ওনার আগে কনসার্ন নিতে হবে, আপনি কোথায় যাবেন, কার সঙ্গে দেখা করবেন, কার সঙ্গে কথা বলবেন, কি ব্যাপারে আসছেন, তাই না? তাহলে এই জন্য ওনাকে বলা হয় প্রিন্সিপাল বা প্রধান। তাহলে এইটাই ফার্স্ট, এই ম্যাট্রিক্স ইন করার পরই ফার্স্ট এন্ট্রি হলো এইটা। তাহলে এই ফার্স্ট এন্ট্রি মানে প্রধান ভুক্তি, তাই এটাকে বলা হয় প্রিন্সিপাল, প্রিন্সিপাল বা প্রধান। অনেকে এটাকে মুখ্য বলা হয়, অনেকে এটাকে মুখ্য বলে, প্রধান বা মুখ্য, মুখ্য কর্ম। এটাকে আমি এজন্য নাম দিয়েছি, দেখেন এটার নাম দেওয়া হয়েছে পিডি, এটার নাম দেওয়া হয়েছে পিডি, এই যে পিডি, তাই না, মানে মুখ্য কর্ণ, পিডি, প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এইবার এখন প্রথম সারির শেষ ভুক্তি বরাবর, প্রথম সারির শেষ ভুক্তি বরাবর যে কর্ণটি থাকে সেই কর্ণকে বলা হবে মাধ্যমিক কর্ণ। তাহলে এটাকে বলা হবে সেকেন্ডারি ডায়াগোনাল, মাধ্যমিক কর্ণ বা মাইনর ডায়াগোনাল, এটা বলা হবে সেকেন্ডারি ডায়াগোনাল, সেকেন্ডারি ডায়াগোনাল বা এটাকে বলা হবে মাইনর ডায়াগোনাল, মাইনর ডায়াগোনাল, মাইনর ডায়াগোনাল, তাই না, সেকেন্ডারি ডায়াগোনাল বা মাইনর ডায়াগোনাল। তাহলে আমরা দেখলাম যে এখানে তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের কর্ণ কোনটা তাহলে বলা হয়? ম্যাট্রিক্সের কর্ণ কি? কোন বর্গ ম্যাট্রিক্সে প্রথম সারির প্রথম ভুক্তি বরাবর কর্ণ, প্রথম সারির প্রথম সারির প্রথম ভুক্তি বরাবর, প্রথম সারির প্রথম ভুক্তি বরাবর কর্ণ এবং প্রথম সারির শেষ ভুক্তি বরাবর কর্ণকেই ওই ম্যাট্রিক্সের কর্ণ বলে। লেখা আছে কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি বরাবর কর্ণকে মুখ্য কর্ণ পিডি, আর এই প্রথম সারির শেষ ভুক্তি বরাবর কর্ণকে বলা হয় এমডি, মানে কি গৌণ কর্ণ, গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল বা মাধ্যমিক কর্ণ বলে না, মাধ্যমিক বলে সেকেন্ডারি, মাধ্যমিক কর্ণ। তাহলে আমরা এখানে দেখলাম যে মাইনর ডায়াগোনাল এন্ড সেকেন্ডারি ডায়াগোনাল, এইটার কিন্তু কোনো কর্ণ থাকবে না। আয়ত ম্যাট্রিক্সে কেন কর্ণ হয়, আশা করি ক্লিয়ার কনসেপ্ট পাইছেন। এখন এই যে লিখে দেওয়া আছে এখানে, দেখেন শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই কর্ণ থাকবে। দেখেন শুধুমাত্র এখানে বর্গ ম্যাট্রিক্সেরই কর্ণ থাকবে, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের কর্ণ থাকবে। আয়ত কেন থাকে না? আয়ত ম্যাট্রিক্সে লিখে দেওয়া আছে আয়ত ম্যাট্রিক্সের কর্ণ থাকে না, কারণ আয়ত ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সকল সারি ও কলামের ভুক্তি অন্তর্ভুক্ত থাকে না। যেমন দেখেন এই যে এই সারি বরাবর, এই কর্ণ বরাবর এই ভুক্তি কিন্তু নাই, এটাও নাই। অথবা এটা বরাবর দেখেন এটা বা এটা কিন্তু নাই। তাহলে বোঝা গেল যে
আমরা আমরা কমেন্টস লেখেন, দেখি কমেন্টস। আমার চলেন এবার আমরা দেখব, তাহলে আমাদের এখানে শুধু মাত্র বর্গ ম্যাট্রিক্সের কর্ণ থাকে, আয়ত ম্যাট্রিক্সের কর্ণ থাকে না, কারণ ব্যাখ্যা করে দিলাম, তাই না? এখানে দেখেন, এখানে দ্বিতীয় কলামের কোনো ভুক্তি এখানে নাই। দেখুন দ্বিতীয় কলামের কোনো ভুক্তি কিন্তু এই কর্ণের উপরেও নাই, এই কর্ণের উপরেও নাই। এই জন্য আয়ত ম্যাট্রিক্সের কোনো কর্ণ থাকে না। তাহলে আমরা কি বুঝলাম? ম্যাট্রিক্সের কর্ণ বলতে কি বুঝি আমরা? তাহলে ম্যাট্রিক্সের কর্ণ বলতে আমরা বুঝি যে প্রথম সারির ম্যাট্রিক্সের কর্ণ বলতে আমরা বুঝি যে প্রথম সারির প্রথম ভুক্তি বরাবর কর্ণ এবং প্রথম সারির শেষ ভুক্তি বরাবর কর্ণকে ম্যাট্রিক্সের কর্ণ বলে। কোন ম্যাট্রিক্সে? বর্গ ম্যাট্রিক্স। তাহলে আয়ত ম্যাট্রিক্সের কর্ণ থাকবে না। তাহলে আশা করছি ম্যাট্রিক্সের কর্ণ কাকে বলে সেটা শিখলাম আমরা। ম্যাট্রিক্সের কর্ণ কত প্রকার? ম্যাট্রিক্সের কর্ণ দুই প্রকার। একটা হলো প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, একটা হচ্ছে মাইনর ডায়াগোনাল বা গৌণ কর্ণ। তাহলে আমরা এটা দেখলাম। তাহলে এবার আমরা যাব যে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা কাকে বলা হয়? দেখেন এই ম্যাট্রিক্সের কর্ণের উপরে নির্ভর করে অনেকগুলো ডেফিনেশন চলে আসবে। তার আগে আপনারা একটু খেয়াল করলেন কি যে তাহলে কোন ম্যাট্রিক্সের কর্ণ থাকে? বর্গ ম্যাট্রিক্সে। আয়ত ম্যাট্রিক্সে কর্ণ থাকে না। এবার চলে আসেন কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্সটা কি, হোয়াট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স হলো যে বর্গাকৃতি ম্যাট্রিক্স। দেখেন কর্ণ ম্যাট্রিক্স বলতেই এখন বর্গ ম্যাট্রিক্স আসতে হবে, কারণ আমরা এর আগে শিখে আসলাম যে বর্গ ছাড়া ম্যাট্রিক্সে কর্ণ থাকবে না। তার মানে কি বোঝা গেল? যে কর্ণ বলতেই বর্গ ম্যাট্রিক্স, নো আফিল। তাহলে দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল উপাদান সমূহ ছাড়া অন্যান্য সকল উপাদান শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে কি বোঝা গেল? তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল ব্যতীত, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল ব্যতীত, এই ডায়াগোনাল ব্যতীত সকল ভুক্তি কি শূন্য। যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এটা কর্ণের উপাদান না, এটা কর্ণের ভুক্তি বলতে হবে, কারণ উপাদান বলা যাবে না, এটা গত লেকচারে ক্লিয়ার করেছি। ভুক্তি সমূহ ছাড়া অন্যান্য সকল ভুক্তি শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে এইটার ছাড়া সবগুলো এগুলো শূন্য, তাহলে তাকে কি বলা হলো? তাকে বলা হলো কর্ণ ম্যাট্রিক্স। তার মানে কি বোঝা গেল সংজ্ঞায়? যে এইটা ব্যতীত সবগুলোই ভুক্তি যদি শূন্য হয়ে যায়, প্রধান কর্ণের ভুক্তি সমূহ ব্যতীত অন্যান্য সকল ভুক্তি যদি শূন্য হয়, তাহলে তাকে কি ম্যাট্রিক্স বলা হবে? কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সকল ভুক্তি থাকবে নন জিরো এবং আদার্স ভুক্তিগুলো জিরো হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। প্রশ্ন, কেন কর্ণ ম্যাট্রিক্স? এটা হলো উত্তরটা হলো, দেখেন এখানে হলো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যেটা আছে সেখানে এই যে আছে, তাহলে এটা কর্ণ তো আছে উপস্থিত, তাহলে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আর বাদ বাকি এন্টিগুলো কি হবে? শূন্য হবে। খুবই ক্লিয়ার মেসেজ আর কি, খুবই সুন্দর। এইবার দেখেন ঘটনা কিরকম। এখন আমরা শিখবো স্কেলার ম্যাট্রিক্স, তাই না? ওই যে শিখে আসলাম কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, কর্ণ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সকল ভুক্তি যদি একই হয়, একই মানে 333, 444, 777, 888, 999 এরকম যদি একই হয়, তাহলে সেটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। এই একই আবার কাহিনী আছে। এই একইয়ের ক্ষেত্রে আবার আমরা এখানে এইবার আবার শুধু লিখবো এটা যেন 1 না হয়, অ্যাকসেপ্ট 1 অ্যান্ড অ্যাকসেপ্ট 0। তাহলে একই বলতে 1 1 ব্যতীত এবং 0 0। প্রশ্ন, কেন? এটাও স্কেলার ম্যাট্রিক্সে হয় 1 1 হলে বা 0 0 হলে, তবে এই 1 1 এবং 0 0 হলে এর আরেকটা আবার নাম আসবে। তাহলে আমরা শিখলাম যে কোন কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল ভুক্তি সমূহ একই হলে তাকে কি বলা হবে? স্কেলার ম্যাট্রিক্স। আমরা আপাতত একটু মনে রাখবো 1 ব্যতীত এবং 0 ব্যতীত। তাহলে 1 এবং 0 হলে কি হবে না? হ্যাঁ বললাম তো হবে, তবে সেটা আরেকটা নাম আছে। স্কেলার কিন্তু নাম এটা স্কেলার। এদের 1 1 হলে স্কেলার, কিন্তু সে তার একটা নাম আছে। 0 0 হলে স্কেলার, কিন্তু তার একটা নাম আছে। আমরা সেই নামে যে শিখবো এটা, হ্যাঁ, তাহলে বেশি ভালো লাগবে। আচ্ছা
তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ঘটনাটি ঘটলো, তাহলে এই 1 1 যদি হয় তখন একটা কি হবে, আর 0 0 হলে তখন একটা কি হবে। এখন আমরা 1 1 এবং 0 0-তে যাব। এই যে আমরা যেটা এখন দেখলাম যে একটি বর্গ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সকল কর্ণ, এই যে সকল ভুক্তি সমগ্র কিছুক্ষণ আগে শিখলাম 1 1 বাদ দিয়ে এবং 0 0 বাদ দিয়ে, তাই না? তাহলে 1 1 এবং 0 0 বাদ দিয়ে কেন বাদ দিব? এই যে বললাম এটাও স্কেলার, কিন্তু এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তি 1 হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে, কিন্তু তার একটা নাম হলো অভেদক ম্যাট্রিক্স। এই যে অভেদক ইংরেজি কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স, একক বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এই যে 1 1 1 একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা মজার কাহিনী আছে, দেখেন। তাহলে এটার মাত্রা কত? 3/3। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রা বলে একটা সুন্দর নিয়ম হলো যে আমরা 3/3 বলতে পারি অথবা শুধু 3 অর্ডারে বলতে পারি। তাহলে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা বলি 3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে বুঝে নেবেন পরেরটাও 3, অর্থাৎ 3/3। তাহলে এটা হচ্ছে 2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স, মানে 2/2 বা 2 মাত্রা, 2 মাত্রা, তাই না? 2 অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, 2 অর্ডার ম্যাট্রিক্স। তার মানে কি? 2 অর্ডার ম্যাট্রিক্স বললে আপনি বুঝবেন সারিও 2 কলামও 2। কিন্তু এইটা তাহলে বোঝা গেল 3 মাত্রার এবং 2 মাত্রার ক্ষেত্রে আমরা অভেদক ম্যাট্রিক্স শিখলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেরকম ধরেন এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে 2 3 4 5, আপনাকে এটা করতে বললো a² - 3a + 7, এটা লিখতে বলে এর মান নির্ণয় করো। এই একটা ম্যাট্রিক্স দিয়ে বললো এর মান নির্ণয় করো। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই ম্যাট্রিক্সে বর্গ করতে পারতেছেন, তাই না? 2 3 4 5 -3 2 3 4 5, তাই না? +7। কিন্তু এখানে একটা তো ঘটনা ঘটে গেছে, এটা তো কোনো হতে পারে না, কারণ ম্যাট্রিক্সে যোগ হলে এখানেও ম্যাট্রিক্স থাকা লাগবে, এখানেও ম্যাট্রিক্স, এখানে কিন্তু ম্যাট্রিক্স নাই। ও তাহলে তো এটা হলো না। ও হ্যাঁ, ওই যে বললাম না ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, এই একটাকে আমরা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। তার মানে কি বোঝা গেল? এখানে শুধুমাত্র সংখ্যাও যদি উল্লেখ থাকে তাহলে তার সাথে আমরা কিছুই নেই গুণাকারে, কি ভাববো আমরা? 1, আর 1 এর মান কত? আই। তাহলে আমরা এটা দেখলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন এর মাত্রা কত হবে? এর পূর্বে অন্যান্য ম্যাট্রিক্সের মাত্রা যা আছে এর মাত্রা তাই হবে। এখন দেখেন তাহলে এটা কি দাঁড়ালো? এটা হলো 2 3 4 5 ইন্টু 2 3 4 5 -3 2 3 4 5 +7 1 0 0 1। এই যে এটা, তাহলে এইটাকে আমরা এখন এইভাবে লিখতে পারছি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে একটা সুন্দর একটা কিন্তু কথা এখানে লুকিয়ে আছে, এটা গোপন কথা, যে ম্যাট্রিক্সের কোনো কিন্তু কি নাই, ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান নাই। কিন্তু ম্যাট্রিক্স তো মান নাই, তাহলে এটা যে 1 ছিল 1 এর পরিবর্তে এটা লেখা হলো। তাহলে একক ম্যাট্রিক্সকে মান আকারে লেখা যায় কিন্তু এটা মান নয়, মান আকারে লেখা যায় কিন্তু মান নয়। তাহলে কোনো জায়গায় 1 থাকলে মনে করতে হবে অভেদক ম্যাট্রিক্স, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্সে যে এটা লেখা আছে কথা, এই যে এটা লেখা কি কথা, ওটা লেখা যে কথা, এটা লেখা কি কথা, তাই না? তাহলে বোঝা গেল দুটা ম্যাট্রিক্সকে মান আকারে লেখা যাবে, মানে একক ম্যাট্রিক্সকে মান আকারে লেখা যায়, এটা এই যে 1 1। আরেকটা ম্যাট্রিক্স আছে যে মান আকারে লেখা যায়, দুটো ম্যাট্রিক্সে বললাম, এই যে এরপরে আইটেমে চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারছি যে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স কি। তাহলে কোনো কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের সকল ভুক্তি সমূহ 1 1 হলে তাকে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বলে, এবং তা কিভাবে থাকতে পারে দেখে দেওয়া হলো। আশা করি ক্লিয়ার। এইবার আমরা শিখবো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স শিখবো আমরা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে চলে, অভেদঘাতী ম্যাট্রিক্স কি? আর ইংরেজি হলো ইনভলিউটরি ম্যাট্রিক্স, ইনভলিউটরি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। তাহলে এই অভেদঘাতী ম্যাট্রিক্স আমরা এখন দেখব এটা আসলে কি। তাহলে চলেন, লেটস গো। অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি? অভেদ আবার ঘাতী, ও হ্যাঁ, অভেদ ঘাতী। অভেদ মানে তো এখনই শিখলাম একক ম্যাট্রিক্স, মানে
মানে মানে মানে মানে মানে কোন স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর 1 থাকলে তাকে একক ম্যাট্রিক্স বলে। আর অভেদ হলো, কিন্তু ঘাত আবার কি? ও হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সের উপরে ঘাত দিলে, একটি বর্গ ম্যাট্রিক্সের উপরে ঘাত দেওয়ার পরে যদি অভেদক ম্যাট্রিক্স চলে আসে, তখন এই ম্যাট্রিক্সকে বলা হবে অভেদ ঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? অর্থাৎ ওই ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয়, গুণ করার পরে যদি অভেদক ম্যাট্রিক্স চলে আসে, তাহলে ওই মূল ম্যাট্রিক্সকে বলা হবে অভেদ ঘাতী ম্যাট্রিক্স। এটা দেখে দেই কিভাবে হলো, দেখা যাক। এখানে এ ম্যাট্রিক্সটা ছিল কত? এ ম্যাট্রিক্স 4 3 -5 -4, তাই না? তাহলে এখন দেখা যাক এর উপরে স্কোয়ার করলে কি আসে, a ইন্টু এ। এটা 4 3 -5 -4। আবার এখানে এ কত? 4 3 -5 আর -4, তাই না? চলুন তো একটু গুণ করি। গুণ করার নিয়মটা আমরা কি বলছিলাম, মনে আছে তো? হ্যাঁ, এই সারি উল্টে পড়বে কলাম বরাবর, আবার এটা উল্টে পড়বে এই বরাবর। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এই সারি উল্টে পড়বে কলাম বরাবর, এই সারি উল্টে পড়বে এই কলাম বরাবর। দেখা যাক, চলেন লিখি আমরা। তাহলে এইটা যখন এই বরাবর উল্টে পড়বে 4 4 16, তাহলে -15, ব্যাস হয়ে গেল। এবার এটা উল্টে পড়বে এই বরাবরে, কিরকম উল্টে পড়ে দেখে দেবো। এটা উল্টে পড়বে জাস্ট এইরকম, এইভাবে এর উল্টে পড়বে, তাই না? এইটা কিন্তু এখানে যে উল্টে পড়ছিল, তাহলে এখানে থাকো তুমি এখানে। তাহলে ওখানে উল্টে ফেলে দিলে কি হচ্ছে, চলে 3 4 12 -12, তুমি লিখতে পারো -20 +20 -15 +16। ওকে ওকে, এইবার দেখো, তাহলে আমরা দেখলাম 16 থেকে 1 বিয়োগ করলে 1, এ ঠাস ঠাস লাড্ডু 1 কি দাঁড়ালো? তাহলে তাহলে a ইন্টু a সমান অভেদক ম্যাট্রিক্স। এই জন্য এই ম্যাট্রিক্স নাম হচ্ছে অভেদ ঘাতী ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। তাহলে অভেদ ঘাতী ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স আসে, তাহলে ওই মূল ম্যাট্রিক্সকে বলা হবে অভেদ ঘাতী ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম অভেদ ঘাতী ম্যাট্রিক্স আসলে কি। এবার চলেন আমরা চলে যাব আমাদের, আপনারা যে কোনো কমেন্টস লিখতে চাইলে লিখতে পারবেন, যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন। আশা করি আমি আশা করি উত্তর দিব, এবং খুবই 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 সুন্দর। কোনটা আরেকবার, আমি বুঝতে পারিনি, এটা আরেকবার। আচ্ছা, এবার শূন্য ম্যাট্রিক্সটা কাকে বলা হয়? হোয়াট ইজ জিরো ম্যাট্রিক্স? তাহলে শূন্য ম্যাট্রিক্স কি? তাহলে কিছুক্ষণ আগে কিন্তু আমরা শিখছিলাম, দেখেছি তো কি শিখছি। এই দেখেন, এখানে কথা ছিল যে এই বরাবর শূন্য হওয়া যাবে না কোনো স্কেলার ম্যাট্রিক্সে। তাহলে কোন স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল ভুক্তি শূন্য হলে, অন্যান্য ভুক্তিতে শূন্য আসে, যদি মুখ্য কর্ণের সকল ভুক্তি শূন্য হয়ে যায়, ও তাহলে তো সব এন্ট্রি শূন্য, তখন ওই স্কেলার ম্যাট্রিক্সের নাম হয়ে যায় কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স। আর একটা সুন্দর কাহিনীতে চলে আসলাম আমরা। এবার আমাদের সেই কাহিনী হলো শূন্য ম্যাট্রিক্স। তাহলে দেখেন, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স। কি কি কাহিনী ছিল তাহলে তো একটু দেখি তো, এটা কেন যেন কেমন লাগতেছে। 3 0 0 0 3 0 0 0 3, তাই না? এইটা এখন এটা দেখেন তো, এখন আমরা করবো সকল ভুক্তি 0 করব। তাহলে 0 0 0 0 0 0 0 0 0, এই যে দেখেন সকল ভুক্তি আমরা কি করলাম, এটাও 0 এটাও 0 এটাও 0। তাহলে এই ম্যাট্রিক্সটা কি হলে, এটা তো বর্গাকার, কিন্তু এটা তো আয়ত লিখছি আমরা। এটা তাহলে কি হলো? স্কেলার বললাম, স্কেলার ম্যাট্রিক্স বর্গ হওয়া লাগবে। মুখ্য কর্ণ যেহেতু আছে, কর্ণ তাহলে বর্গ হতে হবে। তাহলে কি হলো? ও একটু দেখি তো, এইটা লেখা যে কথা, 0 লেখা কি কথা? ওই যে বলছিলাম দুটো ম্যাট্রিক্সকে মান আকারে লেখা যায়, একটা একক ম্যাট্রিক্স, একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এইটা লেখা যে কথা, এইটা লেখা একই কথা, একই কথা, আবার এইটা লেখা একই কথা, আবার এইটা লেখা একই কথা, তাই না?
তাহলে এই শূন্য ম্যাট্রিক্সটাকে মান আকারে লেখা যায়। এই কারণে শূন্য ম্যাট্রিক্সটাকে ওই স্কেলারের বাচ্চা আয়তাকার হিসেবেও লিখতে পারে, বর্গাকার হিসেবেও লিখতে পারে। আশা করি ক্লিয়ার। তাহলে শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞা আরেকবার রিপিট করি। যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য, দেখেন এখানে কিন্তু বর্গ উল্লেখ নেই। যে ম্যাট্রিক্সে, তাহলে ম্যাট্রিক্স কত প্রকার? ম্যাট্রিক্স হলো দু প্রকার, একটা হলো বর্গ ম্যাট্রিক্স আর একটা হলো আয়ত ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স, যা আমরা দেখলাম। তাহলে শূন্য ম্যাট্রিক্সকে আয়তাকারও লিখতে পারি আমরা, বর্গাকারও আমরা লিখতে পারি। তাহলে শূন্য ম্যাট্রিক্সকে আমরা আয়তাকার এবং বর্গাকার দুই আকারে লিখতে পারছি। ওকে, তাহলে আমরা এখন দেখব যে এই শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা আয়তাকার এবং বর্গাকার লিখতে পারি। আমি কমেন্টস লিখতেছিলাম আর কি, আপনারা কমেন্টস লিখতে থাকে। এবার চলেন, তাহলে এবার আমরা শিখবো শূন্য ঘাতি ম্যাট্রিক্স। তাহলে আমরা কি শিখলাম? শূন্য ম্যাট্রিক্স শিখলাম, এবার শূন্য ঘাতি। আচ্ছা চলেন, এর আগে কি শিখলাম? আমরা শিখলাম অভেদ ঘাতি ম্যাট্রিক্স। কি বোঝা গেল অভেদ ঘাতি? ও, তাহলে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করার পরে যদি অভেদক ম্যাট্রিক্স আসে, তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হবে বর্গ অভেদ ঘাতি ম্যাট্রিক্স। এবার লেখা আছে শূন্য ঘাতি। তাহলে কোনো একটি ম্যাট্রিক্সকে, কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করা হয়, গুণ করে যদি শূন্য ম্যাট্রিক্স আসে, তাহলে ওই মূল ম্যাট্রিক্সকে বলা হবে শূন্য ঘাতি ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। তাহলে চলেন, তাহলে আমরা দেখবো এবার ওই শূন্য ঘাতি ম্যাট্রিক্স গুলো কিরকম। এখানে উদাহরণ দেওয়া আছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ এর উপরে যদি এন, এবার একটু দেখেন এর উপরে এন দেওয়া হয়েছে, তাই না? জিরো হলে যেখানে এন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, ধরেন এটা দিয়ে আসছে এরকম 2 3 4 5 এরকম আসছে, 3 দিয়ে এরকম আসছে, তারপরে 4 দিয়ে আসছে কত 0 0 0 0, সরি দুটোই লিখি 0 0 আসছে, তাই না? তারপরে 5 দিয়েও আসছে 0 0 0 0। বলেন তো এই দুটোর মধ্যে সবচেয়ে ছোট কে? দুটোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4। এই জন্যই বলা হয়েছে এন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। দেখেন প্রথমবার 0 দিলে তো A4 দিলে তো 0 আসছে, তার উপর যে পাওয়ার দিন 0 আসতেই থাকবে। তাহলে শূন্য ঘাতের ম্যাট্রিক্সের ঘাত কত তা বোঝার জন্য এই ম্যাট্রিক্সের উপরে সর্বনিম্ন যে ঘাতটি দিয়ে শূন্য ম্যাট্রিক্স আসছে আমাদের, সেটাকে বলা হবে শূন্য ঘাতি ম্যাট্রিক্সের ঘাত। তাহলে এটা আমরা দেখলাম, এই যে শূন্য ঘাতি ম্যাট্রিক্সের ঘাত কত, এখানে 4। এই 4 এবং 5 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 4। তাহলে শূন্য ঘাতি ম্যাট্রিক্সের ঘাত হচ্ছে এখানে 4। দেখেন তাই লেখা আছে। তাহলে এ একটি শূন্য ঘাতি মানে দেখেন এ স্কয়ার ইকুয়াল কত? 0। এই যে বললাম, এটা এ আকারেও লিখতে পারেন আপনারা, তাই না? এখানে শূন্য ঘাতি ম্যাট্রিক্সের সূচক কত? ঘাত বা সূচক একটু। আবার বির ক্ষেত্রে দেখেন, বির ক্ষেত্রে একটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স বি কিউব করে কত আসছে? 0, তাই না? তাহলে এখানে শূন্য ঘাতি ম্যাট্রিক্স সূচক কত? 3। এখন এইটাকে আমি একটু আপনাদের দেখে দেব। এইটা দেখে দেওয়ার ফলে আমাদের কি হবে, আমাদের গুণ করার জন্য আমাদের প্র্যাকটিসিং হয়ে যাবে, তাই না? এটা একটু মনোযোগ সহকারে, বি কিউব তো একটু মনোযোগ সহকারে গুণ করতে হবে। হ্যাঁ চলেন একটু দেখি, আমরা গুণ করবো এখন একটু। হ্যাঁ চলেন দেখা যাক কিভাবে এটা গুণ করা যায়, একটু দেখি। সব একটু খেয়াল করেন, দেখেন আমরা এখন গুণ করব। প্রথমে বি স্কোয়ার করবো। বি স্কোয়ার মানে এখনই শিখলাম বি ইন্টু বি। বি মানে কত? 2 0 -4 3 0 0 1 0 -2। আবার বি, বি মানে 2 0 -4 3 0 0 1 0 -2। ঠিক আছে না? এখন এই সকল ক্ষেত্রে আমরা এখন দেখব যে গুণ করার ক্ষেত্রে আমরা কি দেখলাম, এর মাত্রা কত পাবো? 3/3। আর ওটার মাত্রা কত? 3/3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয়, তাহলে গুণ করা জায়েজ, গুণ করা যাবে। গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি গুণফল ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণফল ম্যাট্রিক্সের কলাম। তাহলে 3/3। তাহলে এখন দেখেন, এখন আমরা এটা লিখতে পাচ্ছি, এইটা উল্টে পড়বে এই বরাবর, এই বরাবর এবং এই বরাবর। চলেন তো গুণ করে একটু দেখা যাক কিরকম করে হয়। সবাই একটু মনোযোগ সহকারে। হ্যাঁ দেখেন, ভুল যেন না হয়। হ্যাঁ তাহলে কিন্তু ভুল হবে, ভুল হলে ভুল হবে, ভুল হলে হবে ভুল। ওকে চল, তাহলে আমরা গুণ লিখি। তাহলে এটা উল্টে পড়বে এর পরে কত? 4, তারপরে +0,
তারপরে -4, ওকে। তারপরে এটা 0, তারপরে 0 -0, তারপরে এটা -8 +0 +8, ওকে গেল এটা। এবার দ্বিতীয়টা দেখে কি আসে, তাহলে 6 6 0 6 + 0 +0। এটা কিরকম বুঝতে পারতেছি তো আমরা, তাই না? যে এরকম এটা উল্টে পড়বে জাস্ট, কোনটা এই যে এবার এটা, তাহলে এইটা উল্টে পড়লো এবার আমাদের, এইটা উল্টে পড়তেছে এবার এর উপরে, এর উপরে এবং এর উপরে। চল এটা উল্টে ফেলে দিয়ে দেখি কিরকম উল্টে পড়লো, এইরকম করে উল্টে পড়লো, এরকম উল্টে পড়লো। তাহলে 1 যাবে 3 এর উপরে, 2 এর উপরে, 0 যাবে 3 এর উপরে, আর -2 যাবে 1 এর উপরে। হ্যাঁ এটা, তাহলে চলেন এটা আমরা দেখলাম। তাহলে এটা গুণ করা হলো, এখন এটা উল্টে পড়বে এর উপরে, কত হচ্ছে বলো? এটা উল্টে পড়বে পরে কত হচ্ছে দেখেন, 0 0 -0 +0 লেখা কি কথা। তারপরে এটা উল্টে পড়বে এর উপরে, -4, তারপরে 0, তারপরে +4, তাই না? এটা মনে হয় একটু ভুল হয়ে গেল আমাদের। চলো আরেকবার চেক 2 3 6 0 0, ওকে 0 0 0 +0, এই +0। এবার এটার উপরে -12 +0 -2, ওকে। এইবার এটা, এইবার আমরা এইটা যেটা এতক্ষণ ডিস্টার্ব করছে সেটা, এটা এই বরাবর পড়বে, এই বরাবর পড়বে, এই বরাবর পড়বে। হ্যাঁ চলেন দেখা যাক কিরকম করে পড়ে। 2 2 0 -2, তারপরে 0, তারপরে 0, তারপরে -0, তারপরে -4 +0 +4, ওকে। আরেকবার চেক করবো, -4 0 +4, ওকে। দ্বিতীয়টা 0 0 -0, প্রথমটা 2 0 -2, ওকে। তাহলে এইটার আমাদের ফলাফল কি দাঁড়ালো? তাহলে এইটার ফলাফল হলো ইকুয়াল 0 0 0 6 0 -14 হলো না তো, 0 0 0, হয়নি তো। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এটা আমাদের b²। তার মানে এই শূন্য ঘাতি ম্যাট্রিক্সের এখনো হতে পারে। আরেকবার দেখা যাক, আরেকবার যদি আমরা এটাকে করি তাহলে কিরকম আসে দেখেন। এবার আমরা করব এটা ছোট করে দিলাম। হ্যাঁ যাও বাবু, ওকে। এবার আমরা লিখবো b³ মানে কি, b² × b² মানে কত, 0 0 0 6 0 -14 0 0 0, ওকে। আবার তাহলে কি b মানে কত, b মানে ওই যে b, 2 2 0 -4 3 0 0 3 0 0 1 0 -2 1 0 -2, ওকে। এখন দেখা যাক কি আসলো, চলো এবার কি দাগ কেটে দেখা দিতে হবে? আশা করছি না। 0 +0 +0, মাঝেরটা 0 +0 +0, তারপরে -0 +0 -0। এবার দেখেন, এবার 12 12 +0 12 12 0, এটা কত ভুল হলো, -14, এটা তো 14 হবে। আচ্ছা দেখা যাক, কত একটু কর্মকাণ্ড করছে। এবার এটা 0 +0 -0, এটা 24 0 +28, এই যে এটা কোথাও একটু ভুল গোলমাল হয়েছে। মানে এখানে মনে হয় এখানে বলে শূন্যঘাতের সূচক কত 0, এটা একবার রিচেক করবো আমরা। হ্যাঁ দেখা যায়। তারপরে 0 + 0 + 0
তারপরে 0 প্লাস 0 প্লাস 0 মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0। ওকে, এখন আমরা একবার চেকিং। ওকে, লেটস গো। তাহলে প্রথমে আমরা কি লিখলাম? 2 2 0 মাইনাস 4 3 0 0 1 0 মাইনাস 2। ওকে, তাহলে বি স্কয়ার দেখা যাক 4 0 মাইনাস 4, তারপরে 0 0 মানে 0। ওকে, তারপরে 4, এই যে এখানে ভুল হয়েছে, এখানে 4, এখানে 4 হবে। ওকে, এই যে 4, তারপরে 0, তারপরে 8। ঠিক আছে, তারপরে এখন এটা হচ্ছে 6 6 0 0। ওকে, এটা 0 0 0। ওকে, মাইনাস 12 তুমি লিখতে পারো 0 মাইনাস 0, এই যে এখানে ভুল হয়েছে, এটা মাইনাস 0। ওকে, এই যে মাইনাস 0। তারপরে এটা হলো 2 0 মাইনাস 2, তারপরে এটা 0 0 মানে 0, তারপরে এটা মাইনাস 4 0 প্লাস 4। ওকে ওকে, এবার বোঝা গেছে। তাহলে এটা কত হচ্ছে? 0 0, এখানে হবে 4, তাহলে এখানে 4, এখানে 6 0, এখানে মাইনাস 12। ওকে, এটা ঠিক আছে, 0 0 0, ঠিক আছে। এবার দেখেন, তাহলে এখানে 0 0, এখানে 4। ওকে, তারপরে 6 0 12, আর এখানে 0 0 0। ওকে, আর এখানে তো আমরা ওই যে ম্যাট্রিক্স তুলে নিয়েছি 2 0 মাইনাস 4 3 0 0 1 0 মাইনাস 2। ক্লিয়ার? 0 0, এই যে 4 0 0 4 0 0 4 0 0 4, কোথাও গোলমাল হচ্ছে। এটা 0 0 0, এটা 0 0 মাইনাস 8, কোথাও একটা গোলমাল হচ্ছে, তাই না? তাহলে আমার মনে হয় এই ম্যাট্রিক্সটাই ভুল লেখা আছে, এটাই ভুল লেখা আছে, যার কারণে এটা আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে না, তাই না? এখানে কোথাও একটু মনে হয় প্রবলেমের সাথে সমস্যা হচ্ছে, আমি একটু চেক করব। আচ্ছা, এই যে আমি চেক করতে চাই, একটু দেখি কোথাও শূন্য ম্যাট্রিক্সের শূন্যঘাতী ম্যাট্রিক্স, আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্সের বি 2 0 মাইনাস 4 2 0 মাইনাস 4 3 0 0 1 0 মাইনাস 2। ঠিক আছে, এটা হ্যাঁ, আমরা আরেকবার চেক করব, কিন্তু হ্যাঁ কেমন লাগতেছে কেন, আরেকবার চেক। এইবার দেখা যাক, এই গোষ্ঠী এবার নাই করে দিলাম, এইবার না হলে টাইম ফেরত। বি স্কোয়ার ইকুয়াল কি লিখবো? বি ইন্টু বি, নিরিবিলি ভাবে ম্যাথ করবো এবার। হ্যাঁ, 2 0 মাইনাস 4 3 0 0 1 0 মাইনাস 2। আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু এটা 1 মিনিটের আগেই করতে পারবো। হ্যাঁ, ক্যালকুলেটরের সাহায্য নিয়ে 1 মিনিটের মধ্যে করতে পারবো, অত সময় লাগবে না, সেটা একটু পরে যাবো আমরা। তাহলে 2 0 মাইনাস 4 3 0 0 1 0 মাইনাস 2। ওকে, এইবার দেখেন, এবার ভুল হলে কিন্তু হ্যাঁ মন খারাপ হয়ে যাবে। 4 4 প্লাস 0, তারপরে মাইনাস 4 4 প্লাস 0 মাইনাস 4। আচ্ছা, দেখা যাক। তারপরে এটা 0 প্লাস 0 মাইনাস 0, তারপরে এটা মাইনাস 8 0 প্লাস 8 0 প্লাস 8। কত ভুল হয়েছিল। এবার এটা, এইবার 6 প্লাস 0 প্লাস 0, তারপরে এইটা 0 প্লাস 0 প্লাস 0, এটা একবার চেক। 6 0 0 0 প্লাস 0 প্লাস 0 মাইনাস 12 প্লাস 0 মাইনাস 0, আরেকবার চেক। মাইনাস 12 0 মাইনাস 0। ওকে, এবার এটা তাহলে 2 2 0 মাইনাস 2 2 প্লাস 0 মাইনাস 2, তারপরে 0 0 0 0 প্লাস 0 মাইনাস 0, তারপরে চেক। মাইনাস 4 0 প্লাস 4 মাইনাস 4 প্লাস 0 প্লাস 4। ওকে, এইবার দেখি কোথায় কোথায় ভুল হয়েছিল। 0 0
খেলবো না, একদমই খেলবো না। হ্যাঁ, এখানে ভুল হচ্ছিল কেন? তাহলে 0 0 0, ওকে। 6 0 minus 12 and 0 0 0, ওকে। এইবার দেখা যাক কি দাঁড়ালো। তাহলে এখানে দুটো চেক, 0 0, এখানে 0 আর 12। তাহলে এখানে আমাদের হচ্ছে 0 minus 12, 0 6 0 0 0 0 0 minus 12 0, ওকে, ঠিক আছে। আর এবার কত? 2 0 minus 4, 3 0 0 1 0 minus 2। এইবার দেখেন কোথায় কোথায় ভুল হলো। 0 0 0, এটা 0 বাবু। হ্যাঁ, সরো সরো, 0 গেল এটা। এবার এটা 0 0 0, তারপরে 0 0 0, ও সেরকম তো এটা হয়ে গেছে। এটা 12, ও সেরকম 0, ও সুপার, ধরা পড়েছে কোথায় ভুল হয়েছিল। এবার 0 0 0, ও সেরকম -24, এই যে -24, তারপরে 0, তার +20, মাইনাস হচ্ছে +24, ধরা পড়েছে +24, ওকে ওকে। তারপরে 0 0 0 0 0 0 0 0 0, ওকে, হয়ে গেল। তাহলে 0 0 0 0 0 0 0 0 0, তাই না? আর এটার সমান আমাদেরকে লিখতে, অতএব BQ ইকুয়াল কত? 0। তার মানে বি একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, আর সূচক কত? 3। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা একটু সময় নিলাম, আর এই গুণগুলো একটু কেয়ারফুলি করতে হবে, কারণ এখানে একটু মনোযোগ এদিক ওদিক হলে একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার প্রমাণ এই যে এখনই হলো। এবার চলেন আমরা চলে যাব ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। অনেকে কিন্তু আমরা বলে থাকি, এই তোকে কুত্তা কামড় দিচ্ছে না, কুত্তা বলে খারাপ লাগে, কুকুর 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 কুকুর। তাকে কুকুর কামড় দিলে তাকে নাভিতে কিন্তু ইনজেকশন দেয়, তাই না? নাভি মানে হচ্ছে প্রধান, মুখ্য। নাভি মানে পুরা কানেক্টেড নাভিতে থাকে, যার কারণে নাভিতে ইনজেকশন করলে সবগুলো নার্ভে সেগুলো চলে যায়। এই জন্য সেটাকে বলে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। ট্রেস বা নাভি। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি কি দেখেন, ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি, ওকে। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু ট্রেস বা নাভি যেহেতু বলা হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই এখানে কর্ণ বরাবর ভুক্তিগুলির যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা। কর্ণ মানে কার কর্ণ আছে? বর্গ ম্যাট্রিক্সের কর্ণ আছে। তাহলে আমরা বলতে পারতেছি যে একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তি সমূহের যোগফলকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলে। কিরকম? সাপোজ এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে মুখ্য কর্ণ কে কে এখানে? এখানে মুখ্য কর্ণ হলো এই যে এটা। তাহলে মুখ্য কর্ণের কাছে এ, ই আর আই, এ ই আই এর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। ঠিক এটাও যদি দেওয়া হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত? 3 4 and 5, এর যোগফলকে কি বলা হয়? ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়, ট্রেস বা নাভি বলা হয়। ক্লিয়ার আশা করছি। এবার আমরা চলে যাব রূপান্তরিত ম্যাট্রিক্স বা ক্রমান্তরিত। এখানে একটু স্পেলিং এর একটু মানে সমস্যা হয়েছে, এটা ক্রমান্তরিত হবে। রূপান্তরিত বা ক্রমান্তরিত, ক্রমান্তরিত। তাহলে রূপান্তরিত বা ক্রমান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স প্লেনটা এরকম হবে, বিম্ব ম্যাট্রিক্স বা রিফ্লেক্সিভ ম্যাট্রিক্স, তাই না? রিফ্লেক্স ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে রূপান্তরিত বা ক্রমান্তরিত, ট্রান্সপোজ, বিম্ব বা রিফ্লেক্স ম্যাট্রিক্স, তাই না? এইটা আসলে কি? এটা খুবই সহজ। ধরেন আপনি যখন ধরেন কলেজে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে, তো অবশ্যই কলেজে ভর্তি হওয়ার ভাবি আলাদা, ফার্স্ট ইয়ার ডন কেয়ার। কিন্তু ডন কেয়ার করলে কিন্তু দেখা যাচ্ছে পড়াশোনায় আপনাকে ডন কেয়ার করে চলে যাবে। তাহলে আমরা বছরের শুরু থেকে কনসিস্টেন্ট বজায় রাখতে হবে এবং আমাদের সুন্দর লেখাপড়া করতে হবে। তাহলে দেখবেন যে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার স্বপ্ন হচ্ছে অনেক দূরে, এখান থেকে যদি এরকম করে থাকেন তাহলে হবে। স্বপ্নকে ছোঁয়ার জন্য যেতে হবে, আর তার জন্য পরিশ্রম করতে হবে, তার জন্য কৌশল অবলম্বন করতে হবে, তার জন্য আপনাকে এনার্জেটিক হতে হবে, তাহলে আপনি স্বপ্নকে টাচ করতে পারবেন, তাই না? আদারওয়াইজ ইউ উইল বি ফেইল। অডিয়েন্স, তাহলে এবার দেখেন, আপনারা যখন কলেজে ভর্তি হয়েছেন, ফার্স্ট ইয়ার কলেজে আসার কিরকম একটা সুন্দর ড্রেস পরিধান করে কিন্তু গিয়েছেন, তাই না? তাহলে ধরেন ফার্স্ট ইয়ারে আপনি কলেজে যাচ্ছেন, যার পূর্বেই আপনি এখন দেখতেছেন যে আমাদের যার পূর্বে আপনি দেখতেছেন যে ঠিক আছে, তাহলে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে থেকে আমরা চেহারাটা একটু দেখি, তাই না? তখন চেহারাগুলো কিন্তু আপনি দেখতেছেন।
আপনি যখন ডান হাতে আপনি এখানে কিছু কর্মকাণ্ড ঘোরাচ্ছিলেন, আয়নার মধ্যে মনে হচ্ছে ওই টুপিটা বাম হাতে ঘোরাচ্ছে। আপনি যদি বাম হাতের টুপিটার মতো এরকম কর্মকাণ্ড ঘটান, ওই ওই ভিতর দেখবে স্মার্ট ভাবে ডান হাতে ঘোরাচ্ছে। আপনি যদি ডান হাতে খাওয়া শুরু করেন আয়নার সামনে দাঁড়িয়ে, মনে হবে ও বাম হাতে খাচ্ছে। আর বাম হাতে যদি টুপিটার মতো খান, মনে হবে ও ডান হাতে খাচ্ছে। তাহলে আপনার কি ওটা বিম্ব? তাহলে আপনার যদি ডান হাত আর হয় বাম হাত, আপনার যদি বাম হাত তাহলে হয় ডান হাত, তাহলে আপনার বিম্ব হচ্ছে ওটা। তাহলে বিম্ব মানে কি? সারি, কলাম, কলামগুলো সারি যদি হয় তাহলে তাকে বলা হবে বিম্ব ম্যাট্রিক্স। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে দেখেন কোন ম্যাট্রিক্সে, এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স আর আপনার আয়ত্ত ম্যাট্রিক্স যেটাই বলেন, ডাজন্ট ম্যাটার, কারণ এখানে কোনো কিছু উল্লেখ নাই কোনো ম্যাট্রিক্সে। তাহলে সাপোজ এ একটা ম্যাট্রিক্স, দেখেন এ একটা ম্যাট্রিক্স, তাই না? এ ম্যাট্রিক্সের একটা সারি, ফার্স্ট সারি হয়ে গেল ফার্স্ট কলাম, অনুরূপ সারি অনুরূপ কলাম, সেকেন্ড সারি সেকেন্ড রো, হেয়ার সেকেন্ড কলাম। তাহলে একটি ম্যাট্রিক্সের অনুরূপ সারিগুলোকে যদি অনুরূপ কলামে রূপান্তরিত করা যায়, তাহলে তখন এই ম্যাট্রিক্সকে বলা হবে মূল ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স বা ক্রমান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রিফ্লেক্সিভ ম্যাট্রিক্স, তাই না? এগুলো বলা হয়। তাহলে এবার দেখেন, তাহলে এটাকে আমরা লিখতে পারছি কিভাবে? আমি আরেকটা এক্সাম্পল দেবো। সাপোজ বি একটা ম্যাট্রিক্স 2 4 7, তারপরে 3 3 9 3 9 6, তারপরে যদি আরেকটা আমরা লিখি এখানে 5 1 10, তাই না? এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এর বিম্বটা কি হবে? এটাকে বলা হবে বি, এই যে টি দ্বারা প্রকাশ করা, ট্রান্সপোজ দ্বারা প্রকাশ করা হয়, অথবা এই যে বি এই যে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়, তাই না? ও, অথবা এই যে বি ক্যাপিটাল দ্বারা প্রকাশ হয়। এটা যে কোনো একটা দ্বারা আপনি প্রকাশ করতে পারেন, তাই না? তাহলে কি দাঁড়ালো দেখেন তো, এখানে ফার্স্ট কলাম ছিল 2 4 7, ফার্স্ট রো ছিল 2 4 7, ফার্স্ট কলাম হবে 2 4 and 7, second row here 3 9 6 3 9 6, second column will be 3 9 6, and here third row 5 1 10, here third column will be 5 1 and 10. তাহলে এইটাকে বলা হবে এই মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা শিখে ফেললাম যে কোন ম্যাট্রিক্সের অনুরূপ সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। এটা মজার কাহিনী আছে, দেখেন আমি কিন্তু সারিকে কলাম করছি, প্রথম সারি, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম, কিন্তু অটোমেটিক্যালি একটা ঘটনা ঘটে গেছে। প্রথম কলাম হয়ে গেছে, দেখেন প্রথম সারি, দেখেন তো 2 3 5 2 3 5 4 9 1 4 9 1 7 6 10 7 6 10। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখলাম যে আপনারা কমেন্ট লিখতে পারেন, যে কোনো কমেন্টস লিখতে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ এই চ্যাপ্টার সংক্রান্ত। ওকে, আশা করছি ওকে ওকে। এবার চলেন আমরা দেখা যাক আপনারা, আজকে কিন্তু আমি ফেসবুক পেজে লাইভ করছি, কতদিন আমার মূলটাতে এই ফেসবুকে পেজেই নিয়মিত লাইভ হবে আর কি। ফেসবুক পেজের সাথে সবাই কানেক্ট থাকবেন। তাহলে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স সম্পর্কে শিখলাম। এবার আমরা চলে যাব ইনশাল্লাহ এবার রূপান্তরিত ম্যাট্রিক্সের কতিপয় বৈশিষ্ট্য। এই যে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স শিখলাম, এখন আর বৈশিষ্ট্য কিছু আছে। মানুষের যেরকম বৈশিষ্ট্য, মানুষ মিথ্যা কথা বললে মানুষের কথা ওকে লাগিয়ে দেয়, মানুষ সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে, এগুলো খারাপ বৈশিষ্ট্য। ভালো বৈশিষ্ট্য হচ্ছে মানুষ সত্য কথা বলে, মানুষের উপকারে এগিয়ে আসে, তাই না? মানুষ ঝগড়া ফেটার থেকে অনেকে দূরে থাকার চেষ্টা করে। এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। তাহলে যদি বলা হয় মানুষের বৈশিষ্ট্যগুলো লিখো, তাহলে কেউ মানুষের খারাপ বৈশিষ্ট্য লিখতে পারবে আর কেউ বা ভালো বৈশিষ্ট্য লিখতে পারবে।
তাহলে এখানে বোঝা গেল যখন বলবে মানুষের বৈশিষ্ট্যগুলো লিখো, তখন মানুষের বৈশিষ্ট্য বিভিন্ন রকম সে লিখতে পারে, ভালো এবং খারাপ। কিন্তু যখন বলবে ভালো বৈশিষ্ট্য লেখো, তখন ভালোটা লিখতে হবে, আর যখন বলবে খারাপ বৈশিষ্ট্য লিখো, তখন খারাপটা লিখতে হবে। তাহলে বোঝা গেল মানুষের বৈশিষ্ট্য যদি লিখতে বলে, ভালো এবং খারাপ দুটোই হবে। আর এখানে বলছে রূপান্তরিত ম্যাট্রিক্সের কতিপয় বৈশিষ্ট্য, তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্সের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য এখানে লেখা যাবে। তাহলে এখানে কয়টা বৈশিষ্ট্য দেওয়া আছে? প্রথমে বলা হলো, আচ্ছা এটা একটা মানুষ, তাই না? এটাকে বলা হলো আবুল, এটা হচ্ছে আবুল, আবুল আছে এটা, তাই না? একটা মানুষকে এটা দেওয়া হলো। এখন এই মানুষকে যদি আমরা এখন এরকম করে লাগিয়ে দিই, এই মানুষটা একটু মন খারাপ করছে, তো এই মানুষটা একটু মন খারাপ করছে, সে এখন মাথা এদিকে দিচ্ছে, দেওয়ার পরে এই অবস্থায় আছে, এই 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 তাহলে এটা যদি এ হয়, এটা হচ্ছে এর কি এর হচ্ছে উল্টা, তাহলে এটাকে আমরা একবার উল্টে দিলাম। এটা যদি আমরা আরেকবার উল্টে দেই তাহলে কি হবে? তাহলে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে, তাই না? তাহলে এই মানুষকে যদি আমরা একবার উল্টে দেই তাহলে মাথা নিচে আসলো, আরেকবার উল্টে দিলে তাহলে আবার উপরে গেল। ঠিক, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কমপ্লিট। এটা কমপ্লিমেন্টারি সেট হিসেবে যেটা ব্যবহার করা হয়। এই একটা ম্যাট্রিক্স যদি আপনি একবার ট্রান্সপোজ করেন তাহলে যা পাবেন, তাকে যদি আরেকবার ট্রান্সপোজ করেন, এই যে মূল ম্যাট্রিক্স যদি একবার ট্রান্সপোজ করেন এটা আসবে, এটা আসলো। তাকে যদি এটা এ, তাহলে এটা এটা যদি আরেকবার ট্রান্সপোজ করেন তাহলে কত আসলো? ওই যে এর মতো হয়ে যাবে। এটা মানে এ কমপ্লিমেন্ট ইকুয়াল ক্লিয়ার? দেখেন, তাহলে বোঝা গেল একটা ম্যাট্রিক্সকে যদি আমরা 2বার ট্রান্সপোজ করি তাহলে ওই ম্যাট্রিক্সটা পূর্বের ম্যাট্রিক্স ফিরে পাবো। দেখা যাক, এটা একটু ব্যাখ্যা দেবো আমি, একের ব্যাখ্যা। সাপোজ এ একটা ম্যাট্রিক্স 2 3 4 5, তাই না? একটা ম্যাট্রিক্স, তাহলে এটাকে যদি আমরা 2বার উল্টে ফেলে দিই কি কি হয় একটু দেখি তো, চলেন। এ ট্রান্সপোজ, দেখেন কি দাঁড়াবে? প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম 2 and 3, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম 4 5, এই যে 4 and 5। না, এটাকে আমি আরেকবার ট্রান্সপোজ, কাকে? এই যে এটাকে, তাহলে এ আসি, তাকে আবার ট্রান্সপোজ করি তো। তাহলে এইবার দেখেন, এইবার আমাদের এখানে প্রথম সারি হবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম। চলেন তো দেখি কিভাবে আসলো ওরা, একটু দেখে আসি। এই তাহলে প্রথম সারি 2 4 প্রথম কলাম, দ্বিতীয় সারি 3 5 দ্বিতীয় কলাম। দেখেন তো, এটাতে এইটা হয়ে গেছে। ও হ্যাঁ, তাই তো। তাহলে একটা রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হলো 2বার যদি উল্টে ফেলে দেওয়া হয় তাকে, তাহলে সে পূর্বের ম্যাট্রিক্সের ন্যায় চলে আসবে। তাহলে আমরা দেখলাম যে রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য একটা দেখলাম, তাই না? এবার চলে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য ক্ষেত্রে 2 নম্বরটা দেখব। 2 নম্বরটা আমি এই পাশে একটু লিখবো, আশা করছি এটা আপনাদের লেখা কমপ্লিট হয়েছে। এটা একটু কমপ্লিট। এখন চলেন এইটার ক্ষেত্রে আমরা এখন কি করি দেখা যাক। এইবার 2 নম্বরের ব্যাখ্যা দেব আমরা। হ্যাঁ, ধরে নেই আমরা দুটি ম্যাট্রিক্স এ 2 3 4 5 এবং বি আর একটা ম্যাট্রিক্স ধরবো আমরা, বি একটা ম্যাট্রিক্স ধরবো 11 7 6 and 4। ওকে, এখন আমরা করব কি, এই 2 ম্যাট্রিক্সে যোগ করব। এখন এ প্লাস বি, এ ম্যাট্রিক্স যোগ করে কত? 2 3 4 5, তাই না? যোগ 11 7 6 and 4। ওকে, এখন দেখেন তাহলে 2 11 13 3 7 10 4 6 10 4 5 9। ওকে, তাহলে কি দাঁড়ালো? এ প্লাস বি হলো। এখন এ প্লাস বি কে ট্রান্সপোজ করব, দেখা যাক কি হয়। ট্রান্সপোজ, চলেন ট্রান্সপোজ করি। এখন এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল কি দাঁড়াবে? ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম 13 and 10, সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম 10 and 9। ওকে, 10 and 9। তাহলে আমরা দেখতে পেলাম এটা হয়ে গেল। এবার চলেন এইবার আমরা দেখি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা যোগ করি, দেখি তো কি আসে।
এ কত আছে 2 3 will be first column, first row will be first column, and here second row will be second column. Okay, plus b, first row will be first column 11 7, second row will be second column 6 and 4. Okay, এখন যদি আমরা যোগ করি দেখেন তাহলে এটা এক নম্বর সমীকরণ, এটা দেব আমরা সমীকরণ নম্বর সফিক্স 1, তাই না? এটা কত 13 and 10 and 9, তাহলে এটা ইকুয়েশন নাম্বার কত দেব আমরা সফিক্স ইকুয়েশন নাম্বার 2 s suffix 2. Audience, look at the equation number s suffix 1 and then look at the equation number s suffix 2. rs and equation number 2 rs same, so equation number 1 ls and equation number 2 s suffix 2 ls will be equals. তাহলে এখন আমরা লিখব এখন s1 ও s2 হতে পারে, s1 ও s2 হতে পারে, s1 ও s2 হতে পারে। তাহলে s1 ও s2 হতে আমরা কি পাচ্ছি চলেন দেখা যাক আমরা কি পেলাম s1 এবং s2 হতে। এখন দেখেন তাহলে আমরা s1 ও s2 তে কি পেলাম a plus b কমপ্লিমেন্ট ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এটা সুন্দর অমায়িক গুলো মিষ্টি ভিটামিন যুক্ত ভদ্র নিঃস্বার্থ কচি করে হালকা স্মাইল দিয়ে দিলাম। হ্যাঁ, একটা লিপস্টিক স্মাইল দিয়ে, হ্যাঁ লিপস্টিক স্মাইল। ওকে ওকে, এই সাদা সাদা হলো কেন? হ্যাঁ এই যে সুন্দর হয়েছে। তাহলে আমরা দেখলাম বৈশিষ্ট্য কত গেল আমাদের, বৈশিষ্ট্য গেল 1, বৈশিষ্ট্য গেল 2। এবার চলেন বৈশিষ্ট্য 3 শিখবো আমরা। বলছে এ বি ট্রান্সপোজ করলে, এ বি গুণ করে ট্রান্সপোজ করলে যা হবে রিভার্স ট্রান্সপোজের সমান হবে, অর্থাৎ বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ তাই হবে। চলেন দেখে তাহলে হয় কিনা। এবার চলেন আমরা তাহলে এই দুই ম্যাট্রিক্সটাকে নিয়ে যাবো ওখানে। হ্যাঁ চলেন দেখা যাক আমরা কোন পর্যন্ত আসলাম, এটাকে একটু নিয়ে যাব। তাহলে এটাকে একটু যদি নিয়ে যেতে চাই আমরা, এখন এইটুকুকে আমি একটু মুছে দিলাম। হ্যাঁ তাহলে এই ম্যাট্রিক্স থাক ওখানে, এ এবং বি ম্যাট্রিক্স থাক, এটাতে একটু কাজ করবো আমরা। আমাদের কিন্তু আগের স্লাইড আছে তাই না, আপনি দেখতে চান এই তো এটা আছে, এটা আমরা এখন এটা নিয়ে একটু কাজ করছি, এইটা। ওকে, তাহলে এখন দেখেন আমরা এটা নিয়ে একটু কাজ করি। চলেন কিরকম কাজ। এখানে আমরা কি করব, এ এবং বি গুণ করব। এ এবং বি গুণ করলে কি আসে চলেন দেখি একটু, 2 3 4 5, 2 3 4 5 তাই না। এবার কিন্তু 3 নম্বরের ব্যাখ্যা হচ্ছে তাই না, 3 নম্বরের ব্যাখ্যা। এবার বি 11 7 6 আর 4। ওকে, তাহলে এখন চলেন তো এই বরাবর গুণ করেন কত আসে, এইটা উল্টে পড়বে এই বরাবর তাই না, আবার এইটা উল্টে পড়বে এই বরাবর, এটা কিন্তু এই বরাবর এই বরাবর, এটা আবার এই বরাবর এবং এই বরাবর। হ্যাঁ চলো একটু উল্টে ফেলে দিই, এ বলতেছে আমি উল্টে পড়বো এর উপর, তাহলে কত হবে 22 প্লাস 18, এটা উল্টে পড়বে 14 প্লাস 12, এটা উল্টে পড়বে 44 30, এটা 28 20। ওকে, তাহলে আমাদের কি দাঁড়ালো, এ আর বি ট্রান্সপোজ করে দেবো, এ বি আমাদের পেয়ে গেলাম। তাহলে কত দাঁড়ালো এ বি 10 40 6 2 তাই না। এবার 74 and 48, তাহলে এটাকে এখন ট্রান্সপোজ করবো আমরা। চলেন এটাকে ট্রান্সপোজ করলে কি আসে এখন, অতএব এ বি ট্রান্সপোজ, তাহলে এ বি ট্রান্সপোজ করলে ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম 40 and 26, সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম 74 and 48, 26 74 40। ওকে, তাহলে আমাদের এ বি ট্রান্সপোজ হয়ে গেল। এবার আমরা কি করব, এইবার আমরা করব এ বি ট্রান্সপোজকে আমরা একটু অন্যভাবে নিয়ে আসি, ওকে, এবার দেখবো আমরা এখান থেকে কিভাবে আসে। আবার
আবার বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ করবো। দেখা যাক এটা এটা ইকুয়েশন নাম্বার সফিক্স সাফিক্স 1, তাই না? একটু ভাব মারলাম আর কি। এবার দেখেন, তাহলে এবার আসবে আমাদের বি ট্রান্সপোজ। বি কোথায়? এই যে বি, তুমি কই কই কই, এই যে 11 and 7, 6 and 4, ক্লিয়ার? ওকে। আর এইবার এ ট্রান্সপোজ কি আসবে? 2 3 ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম। গুণ করে দেখি তো কি আসে, চলেন। তাহলে গুণ করার ক্ষেত্রে কি হবে? ফার্স্ট রো উল্টে পড়বে, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম। 22 22 18 44 30, ওকে। 14 14 প্লাস 12 28 প্লাস 12, ওকে। এখন দেখা গেল কি হলো, হয় কি হলো কিনা, 40 74 26 and 48, ওকে। অতএব বি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এই ঘটনাগুলো ঘটে গেল। তাহলে এটা সফিক্স নাম্বার, সফিক্স সাফিক্স 2। তাহলে এখন এস সাফিক্স 1 ও এস সাফিক্স 2 হতে পারে। চলেন এই দুই সমীকরণ হতে কি পাই? এ বি ট্রান্সপোজ ইকুয়াল বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ক্লিয়ার? এবার 3 নম্বর যেটা আছে সেটা আমি আপনাদের করতে দেবো। আমি এক্সাম্পল কটা আমি ম্যাট্রিক্স দিয়ে দেবো, আপনার 3 নম্বরটা এইচডব্লিউ থাকবে। ওটা এইচডব্লিউ বলে আপনি প্র্যাকটিস করবেন, সবগুলো তো হয়ে গেলে একটা তো প্র্যাকটিস করতেই হবে, তাই না? এরকম বেসিক জেনে উদাহরণ জেনে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তখন হৃদয়ে না এটা তো আমি বুঝিয়ে পারি, এরকম ভালো লাগবে। ম্যাথ কখনো এরকম প্যাপা 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 হ্যাঁ 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 পড়ে হয় না। ম্যাথ হাতে কলমে লিখতে হবে, তাহলে ম্যাথ হবে, ওকে। তাহলে চলেন এবার আমরা চলে যাব এর থেকে আরেকটা একটু ঘটনা নিব। তাহলে এবার আমরা এটার ক্ষেত্রে কিছু ঘটনাটা ঘটে নিই। কত হয়ে গেল ওটা? ওকে ওকে। তাহলে এটাকে আমরা একটু 3 নম্বর, এবার 4 নম্বরটা আপনাদের দিয়ে দেবো, আপনারা করবেন 4 নম্বরটা, ঠিক আছে? চলে সবাই 4 নম্বরটা লিখে নেন, আমি লিখে দিচ্ছি, এটা বাসায় করবেন আপনারা, কিন্তু 4 নম্বরটা বাসায় করবেন সবাই। দেখেন 4 নম্বর কি বললো। তাহলে 4 নম্বর আমরা কটা ম্যাট্রিক্স লিখে দিচ্ছি, এটা আপনি একটু লিখে নেন। হ্যাঁ, ধরি এ ইকুয়াল 2 4 7 6 8 0 1 3 5, এটা এ ম্যাট্রিক্স হলো। বি ম্যাট্রিক্স একটা দিলাম 6 9 10 3 2 4 1 11 13, এবং সি একটা ম্যাট্রিক্স দেব, সি ম্যাট্রিক্স 7 9 2 5 6 9 2 1 6। এই 3 ম্যাট্রিক্স দিয়ে আপনি এইটা করবেন। হ্যাঁ, এটা প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস থাকলো আপনার জন্য। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং এটা যদি আপনি মিলেন আপনি কিন্তু ভালো লাগবে। তাহলে আগে কি করবেন, এ এবং বি আগে গুণ করে নিয়ে গুণফলের সঙ্গে আবার সি গুণ করলেন, তাহলে এবিসি হলো। তাহলে এবিসির মানকে ট্রান্সপোজ করবেন, ব্যাস। পরেরটা করবেন কি, সি কমপ্লিমেন্ট আগে লিখবেন, বি কমপ্লিমেন্ট, তারপরে এ কমপ্লিমেন্ট। তাহলে সি কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট গুণ করে নেবেন, তার সঙ্গে এ কমপ্লিমেন্টটা গুণ করে দেবেন, দেখবেন দুই পাশে সমান হয়েছে, তার কি ভালো লাগবে। ওকে, আপনাদের যে কোনো কমেন্টস থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন, দেখা যাক। এবার চলো আমরা চলে যাব পরের আইটেমে। এখানে আমাদের আছে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা চলে আসলো খুবই সুন্দর এবং খুবই ভালো, ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স হতে গেলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। চলো একটু দেখি ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স, যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের অথবা ওপরের সকল ভুক্তি শূন্য হয়, নিচের সকল ভুক্তি বা উপরের সকল ভুক্তি শূন্য। যেরকম একটা এক্সাম্পল দিই, ধরেন এটা একটা আমি এক্সাম্পল লিখছি,
নিচের সকল 2 4 6 0 3 7 0 0 2। দেখেন তো মুখ্য কর্ণের নিচের মুখ্য প্রিন্সিপাল ডায়াগোনালে নিচের ভুক্তিগুলো সব শূন্য নিচে, অথবা এটা লিখতে পারি আমরা, দেখেন 2 0 0 4 6 0 7 8 0 এই 7 8 9। তাহলে এখন দেখেন তো মুখ্য কর্ণের উপরের সকল ভুক্তি, নিচের সকল ভুক্তি অথবা উপরের সকল ভুক্তি শূন্য। মুখ্য কর্ণ বরাবর কি আছে, ডাজন্ট ম্যাটার, এটা 0 0 থাকতে পারে, 3 3 থাকতে পারে, 1 1 থাকতে পারে, 7 7 থাকতে পারে। এগুলো সবগুলো যদি 0 0 থাকে তাও কোনো সমস্যা নেই, কারণ বলছে মুখ্য কর্ণের উপরের বা নিচে। সো মুখ্য কর্ণ বরাবর কি এন্ট্রি বা ভুক্তি আছে এখানে ডাজন্ট ম্যাটার, এখানে আপনার যে কোনোটা হতে পারে। তাহলে দেখেন যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, মুখ্য কর্ণে বা প্রধান কর্ণের নিচে বা উপরের সকল ভুক্তি সম শূন্য, সেই ম্যাট্রিক্সকে বলা হবে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হলো নিচের সবগুলো যদি শূন্য হয়ে যায়, নিচের সবগুলো যদি শূন্য হয়, তখন আপনি একটু খেয়াল করেন তো এই ভুক্তি দিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারছি, যেদিকে ভুক্তি আছে প্রদান করেন, আবার এইটা দিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারছি, তাই না? এই তাহলে এই ত্রিভুজটা উপরের দিকে আছে আর এই ত্রিভুজটা নিচের দিকে আছে, এই জন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর এটাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা আপার আর এটা হচ্ছে লোয়ার, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কি বোঝা গেল? ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বলতে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের, এই দেখেন মুখ্য কর্ণের উপরের ভুক্তি সমূহ নন জিরো, সেই দিকে যোগ করে দিলে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই জন্য এটা ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। যেহেতু উপরের দিকে ত্রিভুজ, তাহলে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার চলেন আমরা দেখি নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। দেখেন তো মুখ্য কর্ণের নিচের সকল ভুক্তি নন জিরো, নিচের দিকে যোগ করলে নিচের ত্রিভুজ পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা অধ ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হলো, তাহলে কি বুঝলাম আমরা একটু একটু সামারাইজ করি। ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স কি? কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের বা উপরের ভুক্তি সমূহ শূন্য হলে তাকে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বলে। যদি নিচের ভুক্তি সমূহ শূন্য হয় তাহলে ঊর্ধ্ব দিকে ত্রিভুজ থাকে, তাই ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। উপরের ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে নিচের দিকে ভুক্তি থাকে, তাহলে সেটা নিম্ন বা অধ ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে দেখলাম যে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন দেখলাম। এবার চলেন আমরা পরে আইটেমে যাব। এবার দেখেন আমরা কিন্তু অনেকগুলো কর্মকাণ্ড দেখছি, তাই না? আমি একটা ভিডিও দেখাতে পারি আপনাদের, অ্যাপসরে একটা ভিডিও দেখি, এই যে জটিল সংখ্যাটা কি, এটা নিয়ে ভিডিওর কিছু অংশ দেখবো, আমি কিন্তু আনতে পারি কিনা ভিডিওটা দেখি। আশা করছি ভিডিওটা আনতে পারবো। আমি একটু ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের। এখন চলেন দেখা যাক, আমরা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে, ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চলেন ভিডিওটা দেখি যেন আসে, আমার ইউটিউব চ্যানেলে আছে। আচ্ছা বাবু, ওকে ওকে, তাহলে এখন দেখি ইউটিউব চ্যানেল, আমার একটা ভিডিও দেখাবো। কই গেল আমার ভিডিওটা? এই যে জটিলের নিয়ে একটা ভিডিও দেখাবো আমি। আশা করছি ভিডিওটা আমার শফিক স্যার বগুড়া চ্যানেলটা পেয়ে গেল, শফিক ম্যাথ কেয়ার। ওকে, শফিক ম্যাথ কেয়ার চলে আসলাম। কি ব্যাপার, আমার ওয়েবসাইট চলে আসলাম। আচ্ছা, এবার চলে ইউটিউব আসো, ইউটিউব আসো। এবার আসবে আমাদের শফিক ম্যাথ কেয়ার, সার্চ শফিক ম্যাথ কেয়ার, শফিক ম্যাথ কেয়ার পেয়ে গেলাম। এই তো চলে আসছে, আমার চ্যানেলটা চলে আসলো। এটা আমার চ্যানেল। এই চ্যানেলে আমরা একটা আপনাদের ভিডিও দেখাবো এই জটিল ম্যাট্রিক্স সম্পর্কে। আশা করি ভালো লাগবে। আমি প্লে লিস্টে যাবো। হ্যাঁ, প্লে লিস্টে যাই, দেখি কোথায় আছে, দেখে নিই।
ইন্সপিরেশন অথবা স্বপ্নে দেখা 9, 10, 11, 12 ক্লাস 11, 12 নাই, ইন্সপিরেশন নাই, কমপ্লেক্স নাম্বারে আছে মনে হয়, দেখি 11, 12 এটাও নয়, কই গেল প্লেলিস্ট। একটা সুন্দর ভিডিও দেখাবো, জাস্ট মিনিট। 11, 12, 9, 10 এর ভিতর থাকার কথা, দেখি একটু আছে কিনা। ভিডিওগুলো কই থাকলো? ভিডিওস আসো। আচ্ছা চলো আমরা এই স্বপ্ন দেখা সেই সংখ্যাটা নিয়ে আসবো। আমাদের সুন্দর একটা ভিডিও আছে আমার এই চ্যানেলটাতে, আমারই করা ভিডিও, আশা করি ভালো লাগবে। ভিডিওটার নাম হচ্ছে স্বপ্নে দেখা স্বপ্ন মানে স্বপ্নের ভিতরে আমরা কি করি সেটা আর কি ঘটনা ভিডিওর মাধ্যমে দেখাইছি আমি। চলে আসো বাবু, বেশি আর সময় নিয়ে না, চলে আসবে এবার চলে আসছে মনে হয়, কই গেল জুতার গন্ধ, স্বপ্ন, জটিল সংখ্যার পর্ব, আর্গুমেন্ট, জটিল সংখ্যা, কই বাবু বেরো, বয়সী না জীবনের গল্প, জটিল সংখ্যার দূরত্ব কোণ, আসো স্বপ্নে দেখো। এই যে এটা আমরা একটু দেখেন, আশা করছি ভালো লাগবে। কিছু অংশ আমি দেখাবো, সাউন্ড দিবে। হ্যাঁ, কিন্তু আমি যে বলে ঠিক করেছি সেই ঠিকটা হাতের সঙ্গে লেগে আমার পা কেটে ব্লিডিং। এখানে এই যে পা কেটে ব্লিডিং হলো, এটা হলো বাস্তব। এবার দেখেন এটা, এই ভিডিওটা দেখেন। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জীবনে দেখবেন যখন আমরা ঘুমাই তখন রাতের বেলা অনেক স্বপ্ন দেখি বা ঘুমের ঘরেও আমরা স্বপ্ন দিকে থাকি। একদিন দেখা গেল ঘুমের ঘরে নিউটনকে লিওনেল মেসির সঙ্গে ফুটবল খেলতে গিয়ে গোল করে, অর্থাৎ লিওনেল মেসিকে দুইটাই করে যে গোল বলেছিল। তারপরে পাশের রুম থেকে বাবা মা দৌড়ে এসে বলে ছেলে কি পাগল হয়ে গেল কিনা। তখন বলতে থাকি বাবা লিওনেল মেসি নুকান গোল, কিন্তু এখানে লিওনেল মেসি নুকান গোল কিছুই ছিল না। কিন্তু আমি যে বলে ঠিক করেছি সেই ঠিকটা হাতের সঙ্গে লেগে আমার পা কেটে ব্লিডিং হচ্ছে। এখানে এই যে পা কেটে ব্লিডিং হলো, এটা হলো বাস্তব। আর ওই যে স্বপ্নের ঘুরে আমি নিজের সঙ্গে ফুটবল খেললাম, লুকাতে গোল করলাম, সেটা হলো কাল্পনিক। আর আজকে আলোচনা করবো সেই কাল্পনিক সংখ্যা নিয়ে। মানুষের জানার কখনো শেষ নেই। স্বাভাবিক সংখ্যা থেকে শুরু করে মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, বর্গমূল, ঘনমূল আবিষ্কার করার পরও প্রশ্ন থেকে যায় কোন সংখ্যার বর্গ ঋণাত্মক সংখ্যা। বাস্তব সংখ্যার ধারণা যেখানে থেমে গেছে কাল্পনিক সংখ্যার মাধ্যমে সেখানে ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং অতি সহজে অনুমেয় যে গণিতের প্রয়োজন আমাদের জীবনে অবশ্যই। যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সবসময় তাহলে আমরা দেখলাম, তাহলে আমরা আসলে দেখে ফেললাম যে আসলে জটিল সংখ্যাটা কি। তাহলে জটিল অর্থ হলো যে ধরেন আমি যে গল্পটি করলাম সেটা হলো যে আমার নিজের করা ভিডিও। আমরা স্বপ্নে ঘুরে লিওনেল মেসির সঙ্গে ফুটবল খেলতেছিলাম, লিওনেল মেসিকে ডিবলিং লেগে গোল বলে চিল্লে উঠলাম। পাশের রুম থেকে বাবা মা এসে বললো কিরে ছেলেটি আমার পাগল হয়ে গেল কিনা। আমি বলছি বাবা লিওনেল মেসি ফুটবল গোল, কিন্তু লিওনেল মেসি নাই, ফুটবল মাঠ নাই, গোল নাই, বল নাই, কিন্তু কিছুক্ষণ আগে লিওনেল মেসির সঙ্গে ফুটবল খেললাম। কিন্তু লিওনেল মেসির সঙ্গে ফুটবল খেলার সময় আমি ডিবলিং করে যে কিক করে গোল দিয়েছি, তাহলে আমার কিন্তু এই বল নাই, লিওনেল মেসি নাই, নো ক্যাম্প নাই, কিচ্ছুই নাই, কিন্তু ওই যে কিক করেছি বলে আমার এই পায়েটা খাটের সঙ্গে লেগে কেটে ব্লিডিং হচ্ছিল। এটা হচ্ছে বাস্তব, ব্লিডিং হওয়া বাস্তব, ব্লিডিং হচ্ছিল। কিন্তু লিওনেল মেসি নাই, ফুটবল মাঠ নাই, নো ক্যাম্প নাই, এটা হচ্ছে কাল্পনিক। পরের দিন কলেজে যে গল্প করতেছেন যে দোস্ত জানিস আজকে রাতে একটা জটিল স্বপ্ন দেখছি। কি স্বপ্ন রে? লিওনেল মেসির সঙ্গে ফুটবল খেলতেছিলাম, খেলতে খেলতে লিওনেল মেসিকে ডিবলিং করে কাটিয়ে যে গোল দিয়েছি,
কেউ লিওনেল মেসি ছিল না, বল ছিল না, গোল ছিল না, কিন্তু আমি যে কিক করেছি পাটা খাটের সঙ্গে লেগে কেটে গিয়ে ব্লিডিং হচ্ছে, এই যে কিক করাটা সঠিক। তাহলে এটা হচ্ছে বাস্তব আর ওটা হচ্ছে কাল্পনিক। তাহলে when a dream will be two part, one part is named imaginary, another part is named a real part, then the dream is called complex dream. অডিয়েন্স, একইভাবে যদি একটি সংখ্যার একটি অংশ বাস্তব আর একটি অংশ কাল্পনিক হয়, তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে কি সংখ্যা? জটিল সংখ্যা। আর সেই সংখ্যাটা যদি কোনো ম্যাট্রিক্সের ভিতরে ভুক্তি হিসেবে থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে জটিল ম্যাট্রিক্স। তাহলে এখন দেখি আমরা জটিল কি। চলেন এটা একটু ব্যাখ্যা দেওয়া আছে যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলির মধ্যে জটিল সংখ্যা থাকে তাকে জটিল ম্যাট্রিক্স বলে। যেমন a ইকুয়াল এত একটি জটিল ম্যাট্রিক্স, কারণ এর ভুক্তির মধ্যে জটিল সংখ্যা i আছে। আপনারা একটু খেয়াল করেন, সাপোজ 1 এর বর্গমূল কত? 1 এর বর্গমূল 1। কেন? প্লাস মাইনাস 1, কারণ প্লাস 1 এর উপর স্কোয়ার করলেও এই যে 1 হয়, আবার মাইনাস 1 এর উপর স্কোয়ার করলেও এই 1 হচ্ছে। তাহলে 1 এর বর্গমূল প্লাস মাইনাস 1। এবার বলেন তো 4 এর বর্গমূল কত? প্লাস মাইনাস 2। কেন? 2 এর উপর স্কোয়ার করলেও 4 হচ্ছে বর্গমূল, মানে দুটো মূল থাকতে হবে। এর উপর স্কোয়ার করলেও কত হবে? এই যে 4 হবে। ঠিক আছে না? এবার বলেন তো দেখি -1 এর বর্গমূল কত? এমন একটা সংখ্যা বলেন তো যার উপর স্কোয়ার করে আপনি -1 পাবেন? না, পাওয়া যাচ্ছে না। তাহলে যাকে আপনি পাবেন না, ম্যাথ দেখেন কত স্বাধীনতা দিয়েছে। মনে মনে আমি ভাবতে পারবো, কাউকে পাবো না ঠিক আছে, কিন্তু তাকে তো মনে মনে ভাবতে পারবো, কেউ বুঝতে পারবে? কিন্তু বাস্তবে রূপদান দিতে পারবেন না আপনি। আর যাকে আপনি বাস্তবে রূপদান দিতে পারবেন না, তাকে বলা হবে কাল্পনিক। তাহলে এটা কখনো বাস্তব কোনো সংখ্যা আপনি পাবেন না যার উপরে স্কোয়ার করলে -1 আসে। কিন্তু কিন্তু দেখতে তো এটা তো সংখ্যার মতোই দেখতে, কিন্তু এটা বাস্তবে নাই। তাই সেটা কোথায় আছে? স্বপ্নে, কাল্পনিকে। কাল্পনিকের ইংরেজি ইমাজিনারি। এই ইমাজিনারি আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে যদি এরকম করে লেখা হয় -5, তাহলে কি হবে? তাহলে এই দেখেন এটা এরকম হয়, -1 আর হচ্ছে √5। তাহলে এটা হচ্ছে আই, এটা √5। তাহলে এটাও একটা কাল্পনিক সংখ্যা। এইবার দেখেন এটা হচ্ছে √1, এটা হচ্ছে 7। দেখেন তো এটা বাস্তব, এটা আমরা জানি। এটা কাল্পনিক, তাহলে এটা কাল্পনিক আর এটা হচ্ছে বাস্তব। তাহলে এই সংখ্যাটার নাম কি বলে? জটিল। এবার দেখেন এটা হচ্ছে কাল্পনিক, এটা হচ্ছে বাস্তব, এই সংখ্যাটাও জটিল। তাহলে এটা জটিল বলা যে কথা, আই জটিল বলা একই কথা। আমি যদি বলি আমার কাছে 10 টাকা আছে, তাহলে কেউ যদি প্রশ্ন করে স্যার আপনার কাছে কি 2 টাকা বা 3 টাকা আছে? কি বলে 2 টাকা নেই 3 টাকা না থাকলে 10 টাকা হয়? তাহলে 2 টাকা 3 টাকা আছে বলে তোমার 10 টাকা হয়েছে। তাহলে আমি যদি বলি জটিল সংখ্যা, তাহলে তার মধ্যে শুধু কাল্পনিকও থাকতে পারে, আর জটিল বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ থাকতে পারে। তাহলে কোনো ম্যাট্রিক্সের যে কোনো একটা এন্ট্রি যদি জটিল সংখ্যা হয়, জটিল ভুক্তি হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে জটিল ম্যাট্রিক্স। এখন তাহলে ক্লিয়ার? তাহলে যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর মধ্যে জটিল সংখ্যা থাকে তাকে জটিল ম্যাট্রিক্স বলে। যেমন এই দেখেন এটা একটা জটিল, এটা একটা জটিল, তাহলে ম্যাট্রিক্সের নাম হচ্ছে জটিল ম্যাট্রিক্স। তাহলে কারণ ভুক্তিগুলোর মধ্যে জটিল সংখ্যা আই আছে। এইবার একটা মজা দেখেন, এবার হলো অনুবন্ধী জটিলটা কি? এটা একটু খুবই মজার কাহিনী। অনুবন্ধী জটিল দেখেন তো, একটা জটিল সংখ্যা দিলাম 2 + 3, দেখি কোথায় আছে? এটা 3i। এটা দ্বারা বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কাল্পনিক অক্ষ ওয়াই, আর এটা হচ্ছে বাস্তব অক্ষ হচ্ছে এক্স, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে 2 1 2 1 2 3, তাহলে এটা হচ্ছে 2, 3। তাহলে দেখেন তো এইটা এখান থেকে কত দূরত্বে আছে? এটা এখান থেকে এই দূরত্বে আছে না? আছে না? এই দূরত্বে আছে। এখন যদি আমি বলি যে এটা একটা হুবহু হুবহু হুবহু, যদি আমি এরকম করে দেখি বাবু কি আসে? এটা না, এটা হ্যাঁ, এটাকে যদি আমি একটু একটু ফ্লিপ মিরর করে দেই, তাহলে কোথায় চলে আসলো? আমার এই পাশে চলে আসলো। তাহলে একই সংখ্যাটাই আমাদের কিন্তু এই পাশে আবার চলে আসলো এখানে। তাহলে এই পাশে এই স্থানাঙ্ক কত? 2 1 2, এই 2, -3, তাই তো? তাহলে এটা যদি জটিল সংখ্যা হয় 2 + 3i, তাহলে এটা কত হবে? 2 - 3i। অনুবন্ধী মানে কি? একই রেখায় আবদ্ধ অবস্থায় আছে, বদ্ধ অবস্থায় আছে। তাহলে এক্স অক্ষ হতে একটি জটিল সংখ্যা উপরের দিকে যতটুকু যাবে, এক্স অক্ষ হতে জটিল সংখ্যা যদি ততটুকুই নিচের দিকে যায় ওই লাইন বরাবর, তাহলে এই সংখ্যাকে ওর অনুবন্ধী বা ওই সংখ্যাকে অনুবন্ধী বলা হয়। তাহলে এটাকে যদি আমরা জেড দ্বারা প্রকাশ করি, জটিল সংখ্যাকে, জটিল ম্যাট্রিক্সকে যদি জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি, তাহলে এটাকে হবে জেড বার। ঠিক একইভাবে একটা জটিল ম্যাট্রিক্স যদি এরকম থাকে 2 3i, এখানে হচ্ছে 2 + 3i আর হচ্ছে 7,
তাহলে আর অনুবন্ধীটা কি? অনুবন্ধী তাহলে কি বোঝা গেল? এই কাল্পনিকের সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে গেলে অনুবন্ধী হয়ে যায়, তাই না? তাহলে এর অনুবন্ধী এই তো জেড, এই হচ্ছে বার না দেখে যেহেতু এ আছে এটা, তাহলে আমরা দেব এ বার। তাহলে কি থাকলো? 2। তারপরে এই যে কাল্পনিকের সামনের চিহ্ন চেঞ্জ, -3i, এটা কত হবে? 2 - 3i, আর এখানে 7। দেখছেন? তাহলে এর অনুবন্ধী এটা। কেন? এই দেখেন, এই সংখ্যা এক্স অক্ষ থেকে উপরের দিকে যতটুকু আছে, এটা এক্স অক্ষ থেকে নিচের দিকে ততটুকু। এটা তাই, এক্স অক্ষ থেকে উপরের দিকে যতটুকু, এটা এক্স অক্ষ থেকে নিচের দিকে ততটুকু। ক্লিয়ার? চলো এই সংখ্যাটা একটু দেখে দিতে কোথায় আছে। তাহলে এই পার্টটা কত? 0। তাহলে 0 1 2 3 এই যেখানে আছে, তাহলে হচ্ছে 0,3i। তাহলে এই বরাবর নিচের দিকে কোথায় আসবে? 1 2 3 এই যে, তাহলে 0 - 3i। এটা হচ্ছে ঘটনা। তাহলে একটি জটিল ম্যাট্রিক্সের জটিল ভুক্তিগুলো যদি অনুবন্ধী জটিল হয়ে যায়, মাইনাস আছে প্লাস হয়ে গেছে, আর আই এর সামনে কি আছে? প্লাস আছে, কি হয়ে গেছে? এখানে মাইনাস হয়ে গেছে। তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে এই ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স, তাই না? কনজুগেট বা অনুবন্ধী বলা হলো। জটিল কিন্তু অনুবন্ধী জটিল। আবার দেখেন, বি একটা ম্যাট্রিক্স, এটা আয়তাকার এবং বর্গাকার দুটোই হতে পারে। এইটা একটা ভুক্তি, এই যে কাল্পনিকের সামনে প্লাস আছে, তাহলে অনুবন্ধী মানে কি? এই যে হচ্ছে এখানে মাইনাস, এটা কিন্তু 1 হবে, এটা ভুল করছে। আর এখানে আই আছে, ওখানে কি হবে? মাইনাস আই। এখানে 2 - 3i, এখানে 2 + 3i। এখানে 5, এখানে 5, এখানে মাইনাস আই, এখানে কি হবে? প্লাস আই হয়েছে। 4 4 ঠিক আছে। এই দেখেন, -5i + 5, 7 7 ঠিক আছে, +2i -2i। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমরা দেখলাম, তাহলে জটিল ম্যাট্রিক্স কাকে বলা হয়? আগে আমরা শিখলাম জটিল সংখ্যা, সংখ্যা তখন ম্যাট্রিক্সের মধ্যে আসলো, তখন জটিল অনুবন্ধী, জটিল ভুক্তি। তাহলে কোনো ম্যাট্রিক্সের নিম্নপক্ষে একটা ভুক্তি যদি জটিল হয়, তাহলে তাকে জটিল ম্যাট্রিক্স বলা হয়। আর জটিল ম্যাট্রিক্সের জটিল ভুক্তিটার অনুবন্ধী ভুক্তি যদি দ্বারা কোনো ম্যাট্রিক্স গঠিত করা হয়, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে এই জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স, অর্থাৎ কনজুগেট ম্যাট্রিক্স। তাহলে আমরা আজকে এখানে অনেক দূর চলে আসলাম, অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, তবে খুবই ইন্টারেস্টিং আলোচনায় চলে আসছি। আগামী পর্বে আমরা এই স্বপ্ন নিয়ে আরো অনেক বিশ্লেষণ করব। আপনারা কে কি স্বপ্ন দেখেন সব এখানে বিশ্লেষণ হবে ম্যাথের মাধ্যমে, এটা মনে রাখবেন। কারণ স্বপ্ন আমরা যা দেখি, আমরা যা ভাবি, তা যদি কোনো মনিটরে দেখানো হতো মানুষের মাঝে, আমাদের কি অবস্থা হতো বুঝতে পারছেন? তাহলে ঠিক সেইটাই আমাদের চলে আসছে ম্যাট্রিক্সের, এই জটিল ম্যাট্রিক্স। এটা জটিলের আরো অনেক কর্মকাণ্ড আমরা শিখবো ইনশাল্লাহ আগামীকালকেই। আমরা অবশ্যই ইন ডিউ টাইমে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আবারও দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।